সহ্য করতে পারে না সে আবার আমার সাথে এভাবে কথা বলছে। এইসব ভেবে আমার কাজ নেই। আপু তুমি কি বলবা? কেন ডেকেছো? মেঘলা নাকি তোকে দেখবে, তাই ডেকেছি। আমাকে তো দেখা হলো, এখন আমি যাচ্ছি। আমি ওদের কিছু বলার সুযোগ না দিয়ে সোজা নিচে চলে আসলাম। বিরিয়ানি খাচ্ছি, তখনই আমার সব কাজিনরা চলে আসলো। কিরে, আমাদেরকে ফেলে একা একা খাচ্ছিস? আয় না খা, কে মানা করেছে? ওরাও ফ্রেশ হয়ে আমার সাথে খেতে বসলো। খালামণি আর কাজিনরা আমাকে বাসায় আসতে দিল না। পরশুদিন বিয়ে, অনেক কাজ আছে, সেই কাজগুলো করছি কাজিনরা সহ। রাফি, ওই রাফি। আরে তুই কখন আসলি? অনেক আগে এসেছি, এসেই তোকে দেখলাম, ডাকলাম শুনলি না? আমি শুনিনি। তো কেমন আছিস? রাফি, এইদিকে আসবা, তোমার সাথে কথা আছে। আমি পিছনে তাকিয়ে মেঘলাকে দেখে অবাক। মেয়েটা আমার পিছু নিয়েছে কেন? কি চাই এখন তার? যা বলার এখানে বলুন। এখানে বলা যাবে না, ওইদিকে চলো। আচ্ছা তোরা কথা বল, আমি গেলাম, পরে কথা হবে। আরে তুই থাক, সমস্যা নেই। আমার কথা না শুনে মিতু চলে গেল। মেঘলা আমাকে এক প্রকার জোর করে আমাকে ফাঁকা একটা রুমে নিয়ে গেল। আমাকে এখানে নিয়ে আসলেন কেন? মেঘলা আমার শার্টের কলার টেনে ধরে ওর ঠোঁটের কাছে নিয়ে আসলো। ওর গরম নিঃশ্বাস আমার উপর পড়ছে। সে বলল, তুমি কোনো মেয়ের সাথে একদম কথা বলবা না। আমার এতটা কাছে কখনো কোনো মেয়ে আসেনি। আমার কেমন কেমন যেন লাগছে। আমি আমার কলার থেকে মেঘলার হাত ছটকিয়ে দূরত্ব বজায় রেখে বললাম, আমি কথা বললে তাতে আপনার সমস্যা কি? সমস্যা আছে বলেই বললাম। আমি কথা বলতে নিষেধ করেছি, বলবা না মানে বলবা না। আমি কেন আপনার কথা শুনবো? আমি বলেছি তাই। আপনি বললে শুনতে হবে নাকি? আমি এখন সব মেয়ের সাথে কথা বলবো, আপনি যা ইচ্ছা তাই করেন। আমাকে অবাক করে দিয়ে মেঘলা আমার মাথা ধরে আমার ঠোঁট মুখের ভিতর ঢুকিয়ে ঠোঁটে দাঁত দিয়ে কামড় বসিয়ে দিল। চিৎকার করতেও পারছি না, ঠোঁট কেটে তাজা রক্ত পড়তেছে। অনেক ব্যথা করছে এবং আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। প্রায় কিছুক্ষণ পর মেঘলা আমাকে ছেড়ে দিয়ে হাঁপাচ্ছে। আমার ঠোঁট অনেক জ্বালা করতেছে। আমি ওর কাণ্ড দেখে পুরাই থ হয়ে আছি। ও আমার কাছে এসে হাতের কোমল আঙ্গুল দিয়ে আমার ঠোঁটে লেগে থাকা রক্তগুলো মুছে দিয়ে কপালে আলতো করে কিস দিয়ে বলল, আমার কথা মনে থাকে যেন, কোনো মেয়ের দিকে তাকাবো না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। বলে মেঘলা রুম থেকে চলে গেল। একটু আগে কি ঘটলো সব যেন আমার মাথার উপর দিয়ে গেল। কি হচ্ছে এসব আমার সাথে? এই মেয়ে আমার কাছে কি চায়? আয়নার সামনে দাঁড়িয়ে দেখি আমার কপালে মেঘলার লিপস্টিকের দাগ আর ঠোঁট চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। বাথরুমে গিয়ে মুখ ধুয়ে সবার আড়ালে মুখ ঢেকে বাসা থেকে বের হয়ে দোকানে এসে মাস্ক নিলাম, যেন কেউ ঠোঁটটা দেখতে না পায়। ঠোঁটে স্পষ্ট কামড়ের দাগ বোঝা যাচ্ছে। রাতে সবাই একসাথে খেতে বসেছি। মেঘলা আমার পাশে বসেছে। ওর পা দিয়ে আমার পায়ের উপর সুড়সুড়ি দিতেছে, ওর পায়ের নখ দিয়ে আমার পায়ে গোতা দিতেছে। আমার মেজাজটা গরম হয়ে যাচ্ছে। মাথা ঠান্ডা করে আমি খাওয়া ছেড়ে উঠে আসলাম। খালামণি আমার খেতে ইচ্ছে করছে না বলে আমি রুমে আসলাম। একটু পর আমার কাজিনরা সহ মেঘলা আমার রুমে আসলো। কি ব্যাপার তোমরা আমার রুমে? ভাইয়া, আমরা সবাই মিলে গেম খেলবো, ছাদে আসো। আমার ভালো লাগছে না, আমি খেলবো না, তোমরা যাও খেলো। রাফি, তুমি না খেললে আমিও খেলবো না। রাফি না খেলে আমরা কেউ খেলবো না। আমার ভালো লাগছে না, যা তো তোরা। দেখি কি হয়েছে, জ্বর আসছে কিনা। বলে মেঘলা আমার কপালে হাত দিল। না, জ্বর তো নেই। রাফি চলো তো, তোমাকে ছাড়া গেমস মজাই হয় না। ওদের সাথে ছাদে এসে দেখি সব আত্মীয় স্বজন এসেছে। আমার খালা, 7 জন মামা, 3 জন তাদের সব ছেলে মেয়েরা এসেছে। আবার আপুর ফুফাতো ভাই বোন, মানে সব কাজিন। এখন যেহেতু রাত, সময় কাটছে না, তাই সময় পার করার জন্য অনুষ্ঠান করছে। এটা সজীব, মিতু, শিলা, আপু আর মেঘলার প্ল্যান। সজীব সবার মাঝে দাঁড়িয়ে বলল, আমরা একটা গেম খেলবো লটারির মাধ্যমে। এই ডুঙ্গায় লটারি আছে, আমরা মিউজিক ছেড়ে দিব, ডুঙ্গা সবার হাতে হাতে যাবে। যার কাছে গিয়ে মিউজিক থামবে সে ডুঙ্গায় হাত ঢুকে একটা কাগজ তুলবে, এতে যা লেখা থাকবে তাকে সেটা করতে হবে। আমি এইসবের মধ্যে নেই, যদি নাচতে বলা থাকে আমি পারবো না। প্লিজ আপু থাকো না, একটু নাচ করলে তোমার সকালের জগিংটা হয়ে গেল। তাহলে শুরু করা যাক। আগে কোথা থেকে শুরু করি? আগে শিলা আপুকে দিয়ে শুরু করো, যেহেতু আপুর জন্য আয়োজন। ওকে, ডান। মিউজিক অন করা হলো। আগে শিলা আপুকে দিয়ে শুরু হলো। আমার ফাটা কপালের কাছে আসতেই মিউজিক বন্ধ হয়ে গেল। আমি ঢোঙায় হাত দিয়ে কাগজ তুললাম। সজীব এসে কেড়ে নিল। রাফি গান গাইবে। আমি গাইতে পারি না। সবাই বলে উঠলো, এটা বললে তো হবে না। উপায় নেই, গাইতে শুরু করলাম। আমার সোনার বাংলা,
আমি তোমায় ভালোবাসি, চিরদিন মরে যাব, আমি তোমায় ভালোবাসি। অন্যদিকে সবাই হাসতে হাসতে শেষ, আমি বসে পড়লাম। আবার মিউজিক অন করা হলো। সবার হাতে হাতে ঢোঙা চলতে চলতে মেঘলার হাতে এসে মিউজিক বন্ধ হলো। ও চোখ বন্ধ করে ঢোঙার ভিতরে হাত দিয়ে একটা কাগজ খুললো। সজীব দৌড়ে এসে ওর হাত থেকে কাগজটা নিল। আপু, আপনার নাম কি? মেঘলা চৌধুরী। মেঘলা চৌধুরী পেয়েছেন। মন খুলে মনের কথাগুলো বলতে হবে, যাকে আপনি ভালোবাসেন। যদি কেউ ভালোবাসার মানুষ না থাকে, তাহলে আপনি ভালোবাসার মানুষ হিসেবে কেমন মানুষ চান? অথবা আপনার ভালোবাসার মানুষকে ঘিরে স্বপ্ন? আমি একজনকে সেই ছোট্ট থেকে অনেক ভালোবাসি। তখন হয়তো ভালোবাসার মানেটা বুঝতাম না, কিন্তু তাকে ছাড়া কিছু ভালো লাগতো না। যখন আমি ছোট ছিলাম তখন এই গ্রামে থাকতাম, এখানকার স্কুলে পড়তাম। আমার একটা দুষ্টু বন্ধু ছিল। আম্মু আমার চুল সুন্দর করে আছড়ে স্কুলে পাঠিয়ে দিত, আর বাদরটা চুলগুলো এলোমেলো করে দিত। আমি ওরে মারতাম, খামছে নিতাম হাতের নখ দিয়ে। অনেক ঝগড়া করতাম, আবার এক হতাম। ওই দিনগুলো সবই স্মৃতি, হয়তো ভুলে গেছে আমাকে। অনেক বছর পর দেখা হয়ে তাকে চিনতে না পারায় অনেক কষ্ট দিয়ে ফেলেছি, অপমান করেছি। হয়তো সে কখনো আমাকে ক্ষমা করবে না, আর কখনো বুঝবেও না আমি তাকে কতটা ভালোবাসি। এই কথাগুলো বলে মেঘলা বসে পড়লো। আবার গেম চলতে থাকলো, কিন্তু আমি মেঘলার কথাগুলো ভুলতে পারছি না। ও কি বললো এইসব? ওই সেই ওর ছোটবেলার বাদরটা তো আমি। আমারও ওর কথা মনে ছিল না, ওকে চিনতেও পারিনি। ক্লাস 4র্থ শ্রেণীতে ও ঢাকায় চলে যায়, আর দেখা নেই কথা নেই। আমি ভুলে গেছি ওর মনে আছে। ও কি আমাকে ভালোবাসে? পরের দিন আমি ঘুম ভেঙে বুকের ভিতর ভারী কিছু অনুভব করছি। চোখ খুলে, চোখ তো আমার কলা গাছ। মেঘলা আমার উপর শুয়ে আছে। ওর মায়াবী মুখটা দেখেই বুকটা কেঁপে উঠল। ওই মায়াবী মুখের দিকে তাকিয়ে আমি হাজারবার মরতেও পারি। এই এই উঠুন। কি হয়েছে, ডাকছো কেন? উঠেন, কেউ দেখলে ঝামেলা হবে। দেখলে দেখুক, তাতে আমাদের কি? আমি ঝটকে ওকে আমার বুকের উপর থেকে ফেলে দিলাম। কি সমস্যা আপনার? এমন করছেন কেন? কি চান আপনি? তুমি কি এখনো বুঝতে পারছো না আমি তোমাকে চাই? না, বুঝি না। আমি আপনাকে চাই না। আপনারা বড় লোক আর আমরা চোর ছোট লোক। দয়া করে আর বিরক্ত করবেন না। কেউ দেখে ফেললে আপনার কিছু হবে না, কিন্তু আমাদের অনেক ক্ষতি হবে। মেঘলাকে আর কিছু বলতে না দিয়ে আমি ওয়াশরুমে চলে গেলাম। ভিতরে গিয়ে ভাবছি মেয়েটার সাথে এইভাবে কথা বলাটা ঠিক হয়নি। আমিও তো ওকে পছন্দ করা শুরু করে দিয়েছি। ও তো আমাকে ছোট থেকেই ভালোবাসে। আমার একটা সমস্যা, অল্পতে রাগী, রাগটাকে কন্ট্রোল করতে পারি না। ওর সাথে এমনটা না করলেও পারতাম। ফ্রেশ হয়ে রুমে এসে দেখি শুয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। আমি ওর পিঠে হাত দিলাম। ও আমার দিকে তাকালো। রাফি, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো না? আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। তোমার সাথে যা করেছি তার জন্য আমাকে যা শাস্তি দিবা মাথা পেতে নিব। প্লিজ তোমার থেকে দূরে সরিয়ে দিও না। এটা হয় না মেঘলা, আমি তোমাকে ভালোবাসি না। আমার কি দেখে ভালোবাসো না রাফি? প্লিজ প্লিজ বলো, তুমি যা বলবা আমি তাই করব। তোমার উপর আমার কোনো অনুভূতি নেই। ভালো না বেসে তো আমি তোমাকে ভালোবাসি বলতে পারবো না। সরি, আমাকে ক্ষমা করে দাও। রাফি, আমার ভালোবাসা আমি আদায় করেই নিব। বলে মেঘলা চলে গেল। আমি সেই নিতর হয়ে দাঁড়িয়ে আছি। কাল থেকে আমি এটাই ভাবছি, কি হচ্ছে এসব আমার সাথে। বন্ধুদের সাথে আড্ডা দিলে জড়তাটা কেটে যাবে, কিন্তু কাল বিয়ে, আজ অনেক কাজের চাপ। এখান থেকে কেউ বের হতে দিবে না। নাস্তা করতে ডাকতেছে। নাস্তা করতে গিয়ে দেখি একটাই চেয়ার ফাঁকা, সেটা মেঘলার পাশে। ওর কাছে গেলে আমি নিজেকে থামাতে পারি না। ওর সাথে মিশে যেতে ইচ্ছে করে। কোনো রকমে খেয়ে আমি কাজে লেগে পড়লাম। রাফি, তোমার সাথে কথা আছে। কি কথা বলবেন এখানে বলুন। জরুরি কথা, এখানে বলা যাবে না। প্লিজ ওই দিকে চলো। কালকে যেটা করেছেন ভুলিনি, আজও রাগ আছে। সরি, আমার কথা কিছু বলবো না। প্লিজ শোনো, খুব গুরুত্বপূর্ণ কথা। আচ্ছা চলুন। আমি ওর সাথে একটু আড়ালে আসলাম। বলুন এখন। তোমাকে এই বিয়েটা বন্ধ করতে হবে। মানে কি? কেন ভাঙবো আমি বিয়ে? আপু অন্য কাউকে ভালোবাসে। কি বলছেন এইসব? আমি বিশ্বাস করি না। আমি আপুর বিছানা গোছাতে এটা পেয়েছি, পরে দেখো। আমি মেঘলার হাত থেকে মোড়ানো কাগজটা নিয়ে পড়তে লাগলাম। তোমাকে আমি একান্তই নিজের করে চাই। শরীরটা দূরে দূরে হোক, না হয় মনটা একশোটায় বাঁধা হোক পাশাপাশি। পৃথিবীর সবাই আমাকে দূরে ছড়ে দিক, তুই শুধু বুকে জড়িয়ে নাও। তোমাকে কেউ না জানুক, কেউ না ভাবুক, কেউ ভালো না বাসুক, শুধু আমি ভালোবাসতে চাই। আমি ভাবতে ভাবতে ক্লান্ত,
তোমার একটু দূরত্বে কেন আমি পাগল পাগল হয়ে যাই, একটু সঙ্গতায় পুনরায় জীবিত হয়ে যাই। আমার খুব ইচ্ছে তোমার হাতের আঙুলের ফাঁকে আমার হাতের আঙুল ঢুকিয়ে হাতটি ধরে স্বপ্নের পথে চলতে চলতে দুজনে বুড়াবুড়ি হয়ে যাই। আমার চোখের পলকে, মনের ঝলকে তুমি, শুধু তুমি। তোমার পাশাপাশি দাঁড়িয়েও হাত ধরার অধিকারটা নেই, নাই থাক অধিকার। তুমিও আমাকে ভালোবাসো, এমন যদি হতো আজ অন্য কেউ চিরদিনের জন্য আমার হাত ধরে তোমার থেকে হয়তো বেশি দূরে নিয়ে যাবে না। যে শিকল পরাবে সেটাও তো কখনো ছিঁড়তে পারবো না। আজ আমার বিয়ে, জানি তুমি নাচতে নাচতে বিয়ে খেতে আসবে, আনন্দ করবে অন্যদের মতো। আমি সেটা সহ্য করতে পারবো না। আমি তোমাকে দাওয়াত দিতে চাইনি, সবাইকে দিয়েছি, তোমাকে না দিলে কষ্ট পাবে ভীষণ। এটা তো জানো না তোমাকে কতটা ভালোবাসি, কখনো বুঝতেই দেইনি ভালোবাসি হারিয়ে ফেলার ভয়। তবুও তো হারিয়ে ফেললাম। হারিয়ে যেহেতু ফেললাম, আজ বলতে কোনো ভয় নেই। আই লাভ ইউ রাহন। তুমি এটা পড়ছো জেনে আমার বুকের মাঝে যে বিশাল পাথরটা আছে গলে যাবে। তোমাকে দেখলে আমি কবুল বলতে পারবো না, তাই তুমি আসবে না। পথ চলার পথে তোমার আবার দেখা হয়ে যাবে, সেই দিনও কি তোমার হাতটা ধরতে আমার ইচ্ছে করবে? নাকি আমি বদলে যাব, নাকি মুজে যাবে তুমি? রোহান, আমি পারবো না অন্য কারো হতে। আমি ভালোবাসা বলতে তোমাকে বুঝি। আমি তোমার বউ হব বলে কত স্বপ্ন দেখে এসেছি, সেই রাত জাগা স্বপ্নগুলো আমাকে শান্তি দিচ্ছে না। আমি যা করতে চাচ্ছি তা কেউ নির্বোধের মতো কাজ করে না। মানুষ তখনই মরতে চায় যখন তার কাছে থাকাটা অকারণ হয়ে যায়। আমি আর পারলাম না। মেঘলা আপু কোথায়? আপু নিচে আছে। অনেক দেরি হয়ে গেছে, জানি না আপু কি করেছে কিনা। কিছু করে না থাকলে তার আগে আমাকে থামাতে হবে। রাফি, কিন্তু কিভাবে? আমি দেখছি কি করা যায়। তুমি শুধু আপুর সাথে থেকো, একটুর জন্য চোখের আড়াল হতে দিবা না ওকে। আপুকে বলবা না আমরা কাগজটা পেয়েছি। আচ্ছা ঠিক আছে। আপুর বান্ধবী রিমি আপু এসেছে। রিমি আপুকে খুঁজে বের করলাম। আপুর থেকে রোহান ভাইয়ার নাম্বারটা নিলাম। রোহান ভাইয়া হলো শিলা আপু ও রিমি আপুর বেস্ট ফ্রেন্ড। আমি একটু আগ পর্যন্ত বেস্ট ফ্রেন্ড হিসেবে জানতাম। রোহান ভাইয়াকে কল দিলাম, ফোন বন্ধ। অনেকবার ট্রাই করার পর বন্ধ থাকায় আমি রোহান ভাইয়ার বাসার অ্যাড্রেস নিয়ে ভাইয়ার বাসায় চলে যাই। বাসায় গিয়ে জানতে পারি ভাইয়া কয়েকদিন থেকে রুম থেকে বের হচ্ছে না, কিছু খাচ্ছে না, সবার সাথে কড়া মেজাজে কথা বলছে। আমি ভাইয়ার রুমে চলে গেলাম। ভাইয়া আসতে পারি? আসো। আপনি কি শিলা আপুকে ভালোবাসেন? না কেন? ওকে তো আমি সেদিন বলেই দিচ্ছি আমি ওকে ভালোবাসি না, আবার কেন তোমাকে পাঠিয়েছে? ভাইয়া আপনি আপুকে ভালোবাসেন না তাই তো? কতবার বলবো ওকে আমি ভালোবাসি না। ও বড় লোক, আমরা মধ্যবিত্ত, আমাদের ভালোবাসতে নেই। আমাদের ভাগ্যে শুধু ভালোবাসার নামটার বিয়ে খাওয়া আছে, বিয়ে করার যোগ্যতা নেই। আপু আর পৃথিবীতে নেই। এই নিন আপনার জন্য রেখে যাওয়া তার শেষ কথা। ভাইয়া চিঠিটা পড়ে কাঁদতে লাগলো। আমি তোমাকে ভালোবাসি শিলা, অনেক বেশি ভালোবাসি। মধ্যবিত্ত হয়ে যে জন্মেছি, তোমাকে পেতে হলে আমার কোটি টাকা থাকতে হবে, তাই তোমাকে এড়িয়ে চলেছি, বুঝতে দেয়নি ভালোবাসি। আজ তুমি কি করলা এটা? ভাইয়া আপুকে শেষবারের মতো দেখবেন না, চলুন আমার সাথে। ভাইয়াকে বাইকে করে আমার সাথে নিয়ে আসলাম। ভাইয়াকে বললাম বাইরে থাকতে, বাসার সবাই তার উপর ক্ষেপে আছে। আমি বাসায় গেলাম, সোজা আপুর রুমে গেলাম। আপু রোহান ভাইয়া তোমার জন্য বাইরে অপেক্ষা করছে, যাও কথা বলো, সে তোমাকে অনেক ভালোবাসে। মানে কি রাফি, কি বলছো এইসব? মেঘলা আপুকে নিয়ে বাইরে গেল। আমি খালামণি খালুকে বোঝালাম মনের সুখী শ্রেষ্ঠ সুখ, আপু আর রোহান ভাইয়ার বিয়ে হবে কাল। রাফি, আসলেই তুমি অনেক ভালো। আপুর ভালোবাসাটা পূর্ণ করে দিলাম। কি হুম? কিছু না বলে আমি চলে আসলাম। মেঘলাকে আমি ভালোবেসে ফেলেছি, কিন্তু আমি তো বাস্তবতা বুঝি। খালুর মতো ওর মেঘলার বাবা না। আর মেঘলা যে সামান্য আমচুরিতে নির্হৃদয় ভাবে কাউকে মারতে পারে, সে কখনো কাউকে ভালোবাসতে পারে না। তাই আমি ওর থেকে দূরে থাকার চেষ্টা করছি। বিয়ের দিন মেঘলা কালো শাড়ি পরেছে, কালো শাড়িতে একদম হুড়পড়ির মতো সুন্দর লাগছিল। চোখ ফেরাতে পারছি না, ড্যাব ড্যাব করে তাকিয়ে আছি। কি দেখো? কিছু না। এখানে মিথ্যে বলার কি আছে? আমাকেই তো দেখছিলাম। কে বলছে আমি তোমাকে দেখছিলাম? মিমকে দেখো, ওকে নীল শাড়ি আর নীল চুড়িতে দারুণ লাগছে। তোকে বলছি না অন্য কোনো মেয়ের দিকে তাকাবি না? আমি মিমের কাছে গেলাম, জানিস তোকে বউ বউ লাগছে। আমি মিমকে বললাম, মেঘলাকে রাগানোর জন্য বললাম, সত্যি? সত্যি সত্যি 3 সত্যি। এমন সময় মেঘলা এক বালতি পানি এনে মিমের গায়ে ঢেলে দেয়। আমি সহ সবাই অবাক। এই তুমি এটা কি করলে? এখন তো ভেজা কাকের মতো লাগছে। ফালতু একটা। মিম তো ঠান্ডায় কাঁপছে থরথর করে। মেঘলাকে আরো বেশি জানানোর জন্য মিমকে কোলে করে রুমে নিয়ে আসলাম।
বিয়ে শেষ হয়ে গেল। পরের দিন একে একে সব আত্মীয় স্বজনরা চলে গেল, আমিও বাসায় চলে আসলাম। অনেকদিন বন্ধুদের সাথে আড্ডা দেওয়া হয় না, আড্ডা দিতে গেলাম। আড্ডা দিয়ে বাসায় আসছি, রাস্তায় মেঘলাদের সাথে দেখা। রাফি কেমন আছো? ভালো। আমি আর কিছু না বলে চলে আসছি। রাফি দাঁড়াও। কালকে বলেন, আমার আজকে সময় নেই। নিজেকে তুই কি মনে করিস? নায়ক আলু অর্জুন? হ্যাঁ, নায়ক রামচরণ? তুই তো একটা ছোট লোকের বাচ্চা হয়ে আমাকে ভাব দেখাস। আর কিছু বলবেন? আর কিছু বলবো না, করব। তোর ভাবে আজ আমি আগুন জ্বালাবো। মেঘলা শেষ করা মাত্রই নিজের জামা ছিঁড়ে আমাকে জড়িয়ে ধরে চিৎকার করছে, কে আছো বাঁচাও। জোরে জোরে কান্না করছে। নিজের হাতের আঙুল দিয়ে নিজের হাতের গালে দাগ বসে দিয়ে আমার হাতেও দাগ বসে দিল। মেঘলার কাণ্ড দেখে আমি অবাক। আমি ওর মুখ চিপে ধরলাম হাত দিয়ে। এই কি করছে এইসব? চুপ করো, প্লিজ ছাড়ো আমাকে। মেঘলা আরো বেশি চিৎকার করছে। আশেপাশের লোক চলে আসলো আর সবাই আমাকে মারতে শুরু করলো। আমি সবাইকে বললাম আমি কিছু করিনি, কেউ আমার কথা শুনলো না। মায়ের আঘাতে আমার চোখে পানি চলে আসছে। একজন লাঠি দিয়ে মাথায় মাইর দিল। আমি ব্যথায় চিৎকার করে উঠলাম। চারদিকটা ঘুরছে, ঝাপসা ঝাপসা দেখছি। এরপর আর আমার কিছু মনে নেই। জ্ঞান ফিরে নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম। চারদিকে তাকিয়ে দেখি কেউ নেই। আমি হাসপাতালে কেন মনে পড়ছে না। যখন ভাবতে লাগলাম মনে পড়ে গেল, মেঘলা আমাকে মিথ্যা অপবাদে মাইর খাওয়াইছে। মেঘলান আমাকে ছোটবেলা থেকে ভালোবাসে, তাহলে এমন করলো কেন? একটু পর নার্স আসলো। যাক, আপনার জ্ঞান ফিরল 3 দিন পর। 3 দিনে কেউ আপনার খোঁজ করতে আসেনি। নার্সের কথায় আমি খুব অবাক হলাম। 3 দিন থেকে আমি হাসপাতালে আছি, অথচ আমার বাসা থেকে কেউ আমার খোঁজ করতে আসেনি। কি বলছেন এসব? আমাকে এখানে কে নিয়ে এসেছে? একটা মেয়ে আপনাকে ভর্তি করে দিয়ে গেছে আর আসেনি। এই 3 দিনে রুহি ম্যাম আপনার অনেক সেবা করেছে। আমি ডাক্তার ম্যামকে ডাকছি। নার্স ডাক্তার ম্যামকে ডাকতে লাগলো। কি আজব না দুনিয়াটা। আপন মানুষদের খোঁজ নেই, অথচ যার সাথে কোনো সম্পর্ক নেই আমাকে যে চিনে না জানে না আমার সেবা করে আসছে। আমি গভীর আগ্রহে সেই মহান ব্যক্তিকে দেখার জন্য দরজার দিকে তাকিয়ে আছি। মাথাটা প্রচন্ড ব্যথা করছে। নার্সের সাথে একজন প্রবেশ করলো। মেয়ে বলছি না, কারণ আমার থেকে 5-6 বছরের বড় হবে। মহিলাও তো বলা যায় না, আপু তো বলা যায়। ডাক্তার নিয়ে আপু আমার কাছে এসে বলল, এখন কেমন লাগছে তোমার? মাথা ব্যথা করছে একটু একটু। মাথায় অনেক আঘাত পেয়েছো এবং রক্তক্ষরণে তোমার মাথা ব্যথা করছে। মেডিসিন খেলে ঠিক হবে। তোমার কি কেউ নেই? কি বলা উচিত আমার? বুকটা ধুক করে উঠে কলিজা ছিঁড়ে চোখ দিয়ে পানি চলে আসলো। বুঝেছি। কোথায় থাকো তুমি? তুমি রেস্ট নাও। 3 দিন থেকে তো তোমার ভিতরে কিছু চাইনি। আমি খাবার নিয়ে আসছি। ডাক্তার নিয়ে আপুর সাথে করে টিফিন নিয়ে আসলো। নিজের জন্য বোধহয় বাসা থেকে রেঁধে নিয়ে এসেছিল। আমার প্রিয় দেশি মুরগির মাংসের ঘ্রাণ পাচ্ছি। আমার হাতে পায়ে ব্যান্ডেজ, নিজের হাতে খেতে পারবো না। উনি নিজের হাতে আমাকে খাইয়ে দিল। আম্মুর কথা ভীষণ মনে পড়ছে। আম্মুর কি আমার কথা মনে পড়ছে না? আব্বু যা কঠিন মানুষ, আমাকে বাসায় যেতে দিবে না। ওই ছলনাময়ী মেয়েটা যা বলেছে সবাই তা বিশ্বাস করেছে। কি ভাবছো নাও? আপনি আমাকে চিনেন না, জানেন না, তবু নিজের আপন ভাইয়ের মতো খাইয়ে দিচ্ছেন। আমার রক্তের সম্পর্কের আপন মানুষগুলো আমার একবারও খোঁজ নিল না। ভাই, আগে খেয়ে নাও। বেশি কথা বলা যাবে না তোমার। সুস্থ হওয়া আগে, তারপর তোমার সব কথা শুনবো। ওকে। তোমার নাম কি ভাই? রাফি। রাফি, মেডিসিনটা খেয়ে নাও। কোনো দরকার পড়লে নার্সকে বলিও। আমাকে অন্য রোগীর কাছে যেতে হবে। আমার সুস্থ হতে পুরো 4 দিন লাগলো। এখনো পুরোপুরি সুস্থ না আমি। খুব জানার ইচ্ছে আমাকে কোন মেয়ে হাসপাতালে দিয়ে গেছে। আমি ঢাকা হাসপাতালে আছি। এত দূরে কিভাবে আসলাম? রংপুরের একটা গ্রাম থেকে কিভাবে আসলাম ঢাকায়? মাথা ঘুরাচ্ছে। তখনই ডাক্তার নিয়ে আপু আসলো। রাফি, তুমি কোথায় যাবে ভাবছো? বাসায় যাব। ভাই, আগে আমার বাসায় চলো, কালকে যেও। আপুর অনেক অনুরোধে আপুর বাসায় গেলাম। আপুকে সবটাই খুলে বলেছি। পরের দিন সকালে আমি বাসে উঠলাম। আমার কাছে কোনো টাকা ছিল না, আপু টাকা দিয়েছিল। আপুকে যত দেখি তত ভাবি রক্তের সম্পর্ক না থেকে মানুষ মানুষকে কতটা ভালোবাসতে পারে। আপুর দেখা না পেলে আমি মানুষ জাতিটাকেই ঘৃণা করতাম। এটা তো বুঝতে পারছি সব মানুষ এক না। রাত 8টায় রংপুরে পৌঁছালাম। 10টায় রাতে গ্রামে পৌঁছে গেলাম। বাসার গেটে গিয়ে নক করতেই আম্মু দরজা খুলে আমাকে দেখে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। বাবা, এতদিন কই ছিলি তুই? তোকে কত খুঁজেছি। শাহানা, কে এসেছে? আম্মুর নাম শাহানা। এসে দেখে যাও, রাফি এসেছে।
সাহানা, ওকে চলে যেতে বলো। এটা ভদ্র মানুষের বাড়ি, কোনো রেপারের জায়গা নেই এখানে। তোমার সাহস হয় কি করে একটা রেসকলার আমার বাসায় ঢুকতে দাও? বলে আব্বু আমাকে ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিয়ে দরজা লাগিয়ে দিল। বিশ্বাস করেন, চোখ দিয়ে পানি পড়ছে না, কিন্তু আমার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। দিয়ে পানি ধরে গ্রামকে সাগর বানাতে ইচ্ছে করছে। অনেকক্ষণ বাসার বাইরে দাঁড়িয়েছিলাম। একটা মেয়ের কথায় সবাই আমাকে ভুল বুঝলো। নিজের জন্মদাতা বাবার মুখে রেপার কথা শুনে বাঁচতে ইচ্ছে করছে না। কিন্তু আমি যদি মরে যাই, রেপার হয়ে মরে যাব। আমাকে বাঁচতে হবে আমার সম্মান আদায় করতে। শুভর বাসায় গেলাম। ওর বাসায় নক করতেই ওর আম্মু দরজা খুলে দিল। আমাকে দেখে তিনিও অপমান করে তাড়িয়ে দিল। গ্রামের কোথাও থাকার আশ্রয়টুকু পেলাম না। ইচ্ছে করছে মেঘলাকে খুন করে ফেলি, কিন্তু ওকে আমি একেবারে মারবো না। যেমন কষ্ট আমি পাচ্ছি, ওকে তেমন ভাবে কষ্ট দিব। হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ডে চলে আসলাম। রাতটা কোনো রকমে কেটে সকালে আবার ঢাকার বাসে চললাম। রাতে পৌঁছালাম। 2 দিনে কিছুই খাইনি। আপু যা টাকা দিছে তাতে বাস ভাড়াই শেষ। আর কয়েকটা টাকা আছে, সামান্য কিছু খেয়েছি, কিন্তু পেট কি আর তাতে ভরে? ক্ষুধার জ্বালা কি তা খুব ভালো করে বুঝেছি। বিপদে একটা বন্ধুকেও কাছে পাইনি। আপুর বাসায় গিয়ে নক করতেই আপু দরজা খুলে আমাকে দেখে বলল, ভিতরে আসো। কিছু খাওনি তাই না? মুখ শুকিয়ে ধুলো হয়ে গেছে। যাও ভাই, ফ্রেশ হয়ে আসো, আমি খাবার নিয়ে আসছি। খেতে খেতে আপুকে সব বললাম। আপু বলল, আমি আছি তো, আমাকে নিজের বোন ভাবো না? আমি আজ থেকে তোমার বোন, তুমি আমার ভাই। আপুর সম্পর্কে আমি এখনো কিছু ভালো করে জানি না। আপু বলেছিল পরে একদিন বলবে। যাই হোক, পেট ভরে খেয়ে ঘুম দিলাম। পরের দিন সকালে আপুর ডাকে ঘুম ভাঙলো। আপু আর আমি একসাথে নাস্তা করলাম। আপু হসপিটালে গেল। যাওয়ার সময় আমাকে বলল সারাদিন বাসায় শুয়ে না থেকে যেন ছাদে যাই, বাইরে গিয়ে ঘুরে আসি। বিকেলে আমি ছাদে গেলাম। ছাদে গিয়ে যা দেখলাম, চোখ ডলতেছি। যা দেখলাম সত্যি নাকি? গায়ে চিমটি দিলাম। সত্যি ব্যথা পাই। পাশের বাসার ছাদে মেঘলা দাঁড়িয়ে, ও আমার দিকে তাকিয়ে আছে। আমাকে দেখে হয়তো ও আমার মতোই অবাক হয়েছে। রাফি, তুমি এখানে কি করো? তোকে রেপ করতে আসছি। সরি রাফি, আমি ভাবিনি সেদিন এমন কিছু হবে। আমি শুধু তোমাকে একটু শিক্ষা দিতে চেয়েছিলাম। তুমি আমাকে পাত্তা দিচ্ছিলে না, তাই আমি সত্যিই ভাবিনি এমন কিছু হবে। চুপ কর তুই। তুই এখানে কেন? এটা আমার নানুর বাসা। তুমি এখানে কিভাবে আসলে? যেভাবে হোক আসছি, কিন্তু ভাবিনি তোকে এত সহজে পাবো। রাফি, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। কিসের ক্ষমা? আগে তোকে রেপ করব, তারপর তুই আমাকে ক্ষমা করে দিস। আমি ওখান থেকে চলে আসলাম। মেয়েটাকে দেখে মেজাজটাই খারাপ হয়ে গেল। ওর নাম মুখে নিতেও আমার ঘৃণা লাগে। আর আদিক্ষেতা দেখে আমি ওকে ভালোবেসে ফেলেছিলাম। ভেবে নিয়েছিলাম ওকে কাছে টেনে নিব। ভালোবাসার মানুষটাকে পাওয়ার জন্য সমাজের সাথে লড়বো। কত বড় ভুল করতাম। রাতে আপু এসে আমাকে ডাক দিল। আমাকে দেখে আপু বুঝে গেল আমার মন খারাপ। ভাই, আব্বু আম্মুর কথা মনে পড়ছে, এটাই স্বাভাবিক। এমন কেন হলো আমার সাথে? কি পাপ করেছি? বাদ দাও না ভাই এইসব। হুম তোমার ভার্সিটির কোচিং করবা না? ইচ্ছে তো আছে, কিন্তু ইচ্ছা থাকলে উপায় তো নেই। দেখো পাগল বলে কি, আমি আছি না। রাফি, তুমি কিন্তু আমাকে পর ভাবো। তোমার দেওয়া রক্ত তো আমার শরীরে বইছে। সো তোমার যা প্রয়োজন হবে আমাকে বলবা। তোমার কোচিং এর জন্য যা কিছু করার করে রাখো। টাকার চিন্তা করো না। তোমার আপুর কি টাকা পয়সার অভাব আছে? আমার তো তুমি ছাড়া কেউ নেই ভাই। আপু, তোমার আব্বু আম্মু ভাই বোন কেউ কি নেই? বিয়ে করবে না? সময় হলে তোমাকে সব বলবো। পরের দিন আমি ছাদে আছি। মাথায় একটা ঢেল লাগলো। চারপাশে তাকিয়ে দেখি মেঘলা ওদের ছাদে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। ইশারায় আমাকে কাগজটা খুলতে বলছে। কাগজটা দিয়েই আমাকে ঢেল মারছে। আমার দেখার ইচ্ছে নেই। কাগজটা হাতে নিয়ে নিচে ফেলে দিলাম। ওই রাফি, রাফি! ওই তুই তো নোংরা। তুই তোর ওই নোংরা মুখে আমার নাম নিবি না। ওকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আমি নিচে চলে আসলাম। আর 2 দিন ছাদে যাইনি, বাইরেও বের হইনি। কয়েকদিন পর আমি কোচিং এ অ্যাডমিশন করলাম। প্রথম দিন কোচিং এ গিয়ে বসে ক্লাস করছি। এমন সময় পরিচিত কণ্ঠে কেউ বলে উঠলো, স্যার আসবো? আমি দরজার দিকে তাকিয়ে দেখি মেঘলা। ও আমাকে দেখে মুচকি হাসি দিয়ে ভিতরে প্রবেশ করলো। ওর হাসি একদম আমার অসহ্য লাগছে। আমার পাশে যে বসেছিল তাকে উঠে দিয়ে আমার পাশে বসালো। আমি আবার ওই ছেলেটাকে আমার জায়গায় বসিয়ে দিয়ে অন্য জায়গায় গিয়ে বসলাম। কোচিং শেষে আমি রিক্সা ডেকে রিক্সায় উঠলাম। অমনি মেঘলা এসে রিক্সায় উঠে পড়লো আমার পাশে। ওই আপনি নামেন। থাক তুই, বলে আমি রিক্সা থেকে নেমে হেঁটে আসছি। মেঘলাও রিক্সা থেকে নেমে আমার পিছু পিছু আসছে। আমার খুব বিরক্ত লাগছে। ইচ্ছে করছে ওরে একটা শিক্ষা দেই, কিন্তু এখন না, এখন সেই সময় আসেনি। ওই রাফি বাবু, শোনো না। আমি চুপচাপ হাঁটছি। আমি বাসায় এসে ফ্রেশ হয়ে রান্নাঘরে আপুর জন্য হাসপাতালে নিয়ে গেলাম। বাসায় একা একা সারাদিন ভালো লাগে না, তাই বাসার কাজ করি, আপুর জন্য নিয়ে যাই।
হসপিটাল থেকে আসতেছি, মেঘলাদের বাসার কাছে আসতেই মাথায় এক বালতি পানি পড়লো। উপরে তাকিয়ে দেখি মেঘলা খিলখিল করে হাসছে। আমি কিছু না বলে ভিতরে চলে আসলাম। পরের দিন আমি কোচিং এ বসে আছি। তোমার নাম কি? রাফি। তোমার নাম? অনেক সুন্দর নাম। আমার নাম রিমি। তোমার নামটা অনেক সুন্দর। আমরা কি ফ্রেন্ড হতে পারি? ওকে, ডান ফ্রেন্ড। তাহলে তুই করে কথা বলি। ওই মেয়ে, ওর সাথে কি কথা তোর? তাতে আপনার কি? আমার কি মানে? তুই আমার জিনিসে নজর দিস, আবার আমাকে বলিস আমার কি? রিমি আয়, পাগল ছাগল মেয়ের সাথে কথা বলে লাভ নেই। আমি রিমিকে নিয়ে চলে আসলাম ক্লাসের ভিতরে। কোচিং শেষে আমি বের হয়ে বাসায় আসছি। মেঘলা রিমির চুলের মুঠি ধরে সবার সামনে ঠাস ঠাস করে চড় মারলো। ফকিন্নির বাচ্চা, তুই আমাকে কি দেখবি? হ্যাঁ, তুই জানিস আমি কে? এখানকার মেয়র আমার মামা। ওই সবাই জেনে রাখ, রাফিকে আমি ভালোবাসি। কেউ আর দিকে তাকিয়ে থাকলে আমি তোর চোখ তুলে ফেলবো। এই মেয়ে পেয়েছে কি আমাকে? কখন বলে ভালোবাসি, আবার আমার জীবনটাকে নরক করে দিয়েছে। মাথাটা পুরাই খারাপ করে দিয়েছে। আমি নিজের রাগটা কন্ট্রোল করে রাখতে পারলাম না। ঠাস 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 করে মেঘলার গালে চড় মেরে বললাম, কি মনে করিস তুই নিজেকে? তুই আমার জীবনটা নষ্ট করছিস কেন? আমি তোর কি ক্ষতি করেছি? গ্রাম থেকে, আমার পরিবার থেকে আমাকে বের করে দিলি, তাতে তোর মন শান্তি হয়নি? এখন এখান থেকে বের করে দিতে চাস? আমি তোর কি ক্ষতি করেছি? আমার পিছনে এইভাবে পড়ে আছিস কেন? আমাকে না তুই মেরে ফেল। পরিবারের থেকে দূরে থাকাটা তুই ধনীর দোলালি বুঝবি না। আমি কাকে কি বলছি? একটা কুত্তা মানুষের কষ্ট বুঝে, তুই তো কুত্তার মাঝেও পড়িস না। আমি আর কিছু না বলে চলে আসলাম। রাতে ছাদে গেলাম, দেখলাম একটা ডায়েরি, পড়তে শুরু করলাম। যত ঝগড়া ছিল, যত রকমের বোঝাপড়া ছিল তোমার সাথে, তার সবই করে নিয়েছি আমি। এখন আর কিছুই বাকি নেই, না অভিমান, না প্রত্যাশা, না কোনো আশা। জোর করে কিংবা অন্য কোনো ভাবে বাধ্য করে যে কারো কাছ থেকে ভালোবাসা আদায় করা যায় না, সে তো আমিও জানতামই। হয়তো মেনে নিতে কষ্ট হচ্ছিল শুধু, কেননা আমি ভাবতাম আমি যেহেতু ভালোবাসি, সেহেতু সেই ভালোবাসার উপর একটা অধিকার আমার অবশ্যই আছে। সেই অধিকারকে পুঁজি করেই হয়তো বারে বারে তোমাকে অসহ্য যন্ত্রণার মধ্যে ফেলে দিয়েছি। কিন্তু তোমাকে যতটা যন্ত্রণা দিয়েছি, তার শতগুণ আঘাত প্রতি মুহূর্তে আমার নিজেকে ভোগ করতে হয়েছে, যা তুমি জানো না। এখন আমি নিজেরই চোখে চোখ রেখে কথা বলতে পারি না। যখন তোমার সাথে করা আচরণগুলোর কথা মনে পড়ে, যে আমি নই, সে আমিকে তোমার সামনে হাজির করেছিলাম। হয়তো আমি ছুটে চলেছিলাম খরগোশের মতো, দৌড়ে দৌড়ে, আর এতটাই বেহুশের মতো ছুটেছিলাম যে ছুটতে ছুটতে কোন যে দিকে চলেছি সে কথাই ভুলে গিয়েছিলাম। অবশেষে আমি স্থির হলাম। এখন আমি ঠিক আছি, জ্বরটাও কেটে গেছে, মাঝখান থেকে হারিয়ে গেছে অনেক বড় কিছু। আবার মনে হয় আমি যাকে এতটা গুরুত্ব দিচ্ছি, কিংবা নিজের অজান্তেই মনে মনে যাকে আমি এতটা গ্রহণ করে ফেলেছি, আসলে কি সে আমাকে নিয়ে অতটা পরিষ্কার করে ভাবে কিছু? ভেতর থেকে তেমন কোনো সাড়া পাইনি, কিন্তু লজ্জা হচ্ছিল তাকে নিয়ে আমার প্রত্যাশাগুলোর দিকে তাকিয়ে। কেন আমি চাইছি তাকে? যে আমাকে চাই না, কিংবা হয়তো যে আমাকে ঘৃণার চোখে দেখে না, আমি তাকেই আমার চিন্তার আলোকে আবার বহুবার এই মনে হয়েছে যে না হয় আমি তাকে ভালোবেসে ফেলেছি, কিংবা না হয় তার প্রতি আমার মনোযোগ একটু বেশি, তাই বলে তাকে অতশত বলতে কেন গেলাম? এই ভালোবাসাটুকু ভেতরে রেখে দিয়েও তো দিব্যি পুরোটা জীবন এক রকমের স্বস্তি নিয়ে ঠিক বেঁচে থাকা যেত না? অন্তত তার সামনে এতটা রুক্ষ, এতটা কপট আর বেপরোয়া তো হতো না। তবুও তো আয়নায় নিজের চোখে চোখ রেখে কথা বলতে পারতাম। নিজেকে নিজের কাছে এতটা নিচু আর রুচিহীন মনে হতো না। সে যেমন করে আমাকে ভাবুক, সে যেমনই হোক কিংবা যেমনটি না হোক, তবু দূর থেকে এতটুকু বলে নিজেকে সান্ত্বনা দেওয়া যেত যে সে তো কিছু জানেই না আমার ভেতরের কথা। কিন্তু এখন যতটা এলোমেলো হয়ে গেল সবই, হয়তো এক জীবনেও তা ফুরোবার নয়। আবার এও মনে হয় একজন ভালোবাসার মানুষকে তো খুব সহজেই ক্ষমা করে সব ভুলে গিয়ে আবার বুকে জড়ানো যায়। তাহলে আমি কি তেমন কিছু ছিলাম না? আমি তার জীবনের কিছুই কি ছিলাম না? কিংবা সে আমাকে নিয়ে যেসব কথা বলতো, সেগুলো কি শুধুই কথার কথা? আমি কি ভুলভাল বুঝে সত্যি বলে মেনে নিয়েছিলাম সবই? হয়তো তাই, হয়তো নয়। এখন আমি যা কিছু বুঝতে পারি না, এই পৃথিবীর যা কিছু অবদ্ধ মনে হয়, সেগুলোর আর কোনো উত্তরের খোঁজ করতে যাই না। থাকুক না ওসব অজানাই, হয়তো আমি ওসবের কোনো উত্তর পাবো না। কত কিছুই তো পাওয়া হয় না আমাদের। তার চেয়ে বরং মন থেকে যাকে সারা জীবনের জন্য গ্রহণ করেছি, তাকে রাখার প্রতিজ্ঞায় আমাকে অটল থাকতে হবে। তাকে কোনোভাবেই অস্বীকার করা যায় না, কেননা বেলা শেষে আমি হয়তো অন্য সবাইকে ধোঁকা দিতে পারি,
কিন্তু নিজেকে, যাকে একবার মন গ্রহণ করে ফেলেছে তার জায়গায় অন্য কাউকে চিন্তা করার রুচি যেমন আমার নেই, ঠিক তেমনি সে গ্রহণ না করলেও তাকে ছেড়ে যাবার কোনো পথ এখন আর আমার নেই। মিথ্যে করে অনেকেই হয়তো অনেক কিছু করতেও হয় হয়তোবা। অনেকে সারা জীবন একটি মিথ্যেকে সত্যি হিসেবে প্রতিস্থাপন করতে কোনো রকমের জোড়াতালি দিয়ে অভিনয় করে, মেনে কিংবা মানিয়ে। নিজের মনের বিরুদ্ধে গিয়ে জীবন পার করতে পারলেও আমি পারি তা কি করে? কিংবা এসব করে নিজের চোখে চোখ রেখে কি করে তাকাই? নিজেকে কি জবাব দেব আমি? নিজের কাছে নিজেকে কি করে লুকাবো আমি? আমি তো সহজ একটা জীবন চেয়েছি সব সময়। এই কি তাহলে সেই সহজ জীবন? নিজেরই কাছ থেকে পালিয়ে বাঁচা, নিজের সাথে জীবনের সবচাইতে বড় লুকোচুরি খেলা? সহজ জীবন কি তবে এমন একটা জীবন যেখানে নিজেকেই নিজের সব থেকে বড় শত্রু ভেবে বাঁচতে হবে? আমার কাছে তো জীবন কখনো এমন হয়ে ধরা দেয়নি, তাহলে এখন কেন দিচ্ছে আমার কাছে? আমি যা, আমি সেটাই। যা নই তবে সেটি হবার চেষ্টা কেন করছি আমি? কেন নিজের কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছি? আমি যেমন নিজেকে ঠকাতে পারি না, তেমনি অন্য কাউকেও ঠকাতে পারি না। যা কিছু সঠিক তা সবসময় সুখকর হবে, এমন ধারণা কোথা থেকে এলো আমার ভেতরে? সত্য কষ্টদায়ক হলেও তো সত্য, আগে হোক আর পরেই হোক, সত্যকেই মানতে হয় শেষমেশ। নিজেকে কষ্টকর পথ থেকে মুক্ত করতে, নিজের জীবনের অভিজ্ঞতাগুলোকে অস্বীকার করতে আমি নিজেই কখন নিজের বিরুদ্ধে হাঁটতে শুরু করেছি তা আমার নিজেরই জানা নেই। হয়তো ভালোবাসার মতো একটা পবিত্র সত্তাকে তার যথাযোগ্য মর্যাদায় মূল্যায়ন করবার মতো শক্তি আমার ভেতরে নেই। হয়তো এই লড়াইটা আমি লড়তেই চাইছি না। সবচেয়ে বড় কথা, নিজের ভালোবাসাকে শ্রদ্ধা করাকেই আমি লড়াই ভাবছি। একজন মানুষ যত চেষ্টাই করুক না কেন, সে নিজের কাছ থেকে নিজের ভেতরের রূপ কখনো লুকাতে পারে না, সত্যিটাকে কখনো নিজের কাছে আড়াল করতে পারে না। বেশিরভাগ মানুষই হয়তো এই জন্য প্রতি মুহূর্তে নিজের কাছ থেকে পালিয়ে বেড়ায়, ছুটে পালায় নিজের প্রকৃত সত্তার ঘর থেকে। এটা কখনো সহজ জীবন হতে পারে না। সহজ যা কিছু তা কিছু নিজের মাঝে ধারণ করেই আমাকে চলতে হবে, হোক সেটি কষ্টকর, হোক সেটি অগ্নিপথ। তবুও বেলা শেষে নিজেকে দেবার মতো নিজের হাজারো প্রশ্নের উত্তর আমার কাছে থাকবে। আমাকে মিথ্যে করে লোক দেখিয়ে বলতে হবে না যে আমি খুব সুখী একজন মানুষ। কখনো কাউকে মিথ্যে করে যত্ন নিয়ে বলতে হবে না যে বেশ ভালো আছি। বরং আমাকে দেখেই যেন সকলের মনে এই কথাটি আসতে বাধ্য হয় যে আমি বেশ ভালো আছি। আমি তো আমার জীবনটাকে একটা খেলা হিসেবে মেনেছি, তাহলে হঠাৎ একে লড়াই ভাবতে শুরু করলাম কবে? আপুর ডাক আসলো, তাই ডায়েরিটা ছাদেই লুকিয়ে রাখলাম। ডায়েরিটা আর পড়া হলো না। এতক্ষণ যা পড়লাম তা কিছুই মাথায় ঢোকেনি। ভেবে উঠতে পারছি না কার এটা পর কাকে নিয়ে। এত কিছু ভেবে আর মাথা নষ্ট না করে আপুর কাছে গেলাম। পরের দিন আমি কোচিংয়ে যাচ্ছি। অমন সময় মেঘলা আমার পাশে আসলো। রাফি বেবি, কেমন আছো? ভালো। বাবুটা মুখটা প্যাঁচার মতো করে রেখেছে কেন? এমন গোমরা মুখে তোমায় প্যাঁচার মতো লাগে, একটু হাসো। আমার মাথা গরম হয়ে যাচ্ছে ওর আদিক্ষেতা দেখে। কিছু না বলে আমি নিজের মতো হাঁটছি। রাফি, তুমি ভালো করেই জানো আমি কারোর অবহেলা সহ্য করতে পারি না। তুমি ছাড়া কেউ কখনো আমাকে অবহেলা করেনি। সেদিন অবহেলা সহ্য করতে না পেরে এমন করেছি। তোমাকে কিভাবে বোঝাবো? তোমাকে আমি সত্যিই ভালোবাসি। আমি আপনার এসব কথা শুনতে চাই না, প্লিজ স্টপ। এইরকম ভাবে অনেক দিন গেল। কোচিং শেষ, ভর্তি পরীক্ষা দিয়ে ভার্সিটিতে ভর্তি হলাম। এর মধ্যে মেঘলা অনেকবার আমার কাছে এসেছে, আমি ফিরিয়ে দিয়েছি। আব্বু আম্মুর সাথে কখনো কথা হয়নি, দেখাও হয়নি। খুব মিস করি আব্বু আম্মুকে, মিস করি সেই দিনগুলো আর হারানো বন্ধুগুলোকে। ভালো লাগে না শহরের এই বন্দি জীবন। ভার্সিটির ক্যাম্পাসে আমার ফ্রেন্ড শিয়াবের সাথে বসে আড্ডা দিতেছি। হঠাৎ আমার চোখ আটকে গেল মেঘলার দিকে। শাড়ি পরে এসেছে, কালো শাড়িতে। আমি জীবনের ওর উপর সেদিন আপুর বিয়েতে ক্রাশ খেয়েছিলাম, দ্বিতীয়বার খেলাম ভার্সিটিতে। মাঝে মাঝে মন বলে সব ভুলে ওকে বুকের পাঁজরে জড়িয়ে নেই, কিন্তু ভুলতে পারি না সেই দিনটাকে। ওর জন্য আজ আমি পরিবার ছাড়া। আমার আব্বু কারো সামনে মাথা উঁচু করে কথা বলতে পারি না। এটা ভাবতেই আমার মাথায় বুদ্ধি আসলো, প্রতিশোধের রাস্তা চলে আসলো। আমার বাবা মাথা উঁচু করতে পারে না, গ্রামের মানুষ আমাকে থুতু দিয়েছে। আমি ওর বাবার মাথা উঁচু করতে দিব না। ওর মুখে গ্রামের লোক থুতু দিবে। আমি ওর দিকে অপলক তাকিয়ে আছি। মেঘলা আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। আমি ওর কাছে গেলাম। কি ব্যাপার, আজ তুমি আমার কাছে আসলে? আসতে পারি না,
ওকে চলে যাচ্ছি। আমি চলে আসার জন্য এক পা বাড়িয়েছি, মেঘলা আমার হাত ধরে ওর দিকে টান দিল। তুমি তো এতটুকু এসছো, মাঝখানে বিশাল তফাৎ। আমি তোমাকে আরো বেশি কাছে চাই। ছেড়ে দাও, লোকে দেখছে। দেখুক, আমি কাউকে ডরাই না, শুধু তুমি থাকলে আমার চলবে। জানো, কালো শাড়িতে তোমাকে সেদিন বিয়েতে দেখে জীবনের প্রথম ক্রাশ খেয়েছিলাম। এই কালো শাড়িতেই আমার জমানো অভিমান নীলচে মেঘে হারিয়ে অপরন্ত ভালোবাসা পাঠিয়েছে তোমার কাছে। রাফি, আমি স্বপ্ন দেখছি না তো? ওকে প্রমাণ করে দিচ্ছি স্বপ্ন না বাস্তব। এই বলে ওর গালে একটা কিস দিলাম। মেঘলা লজ্জায় মুখ ঢেকে নিল। এই শয়তান, সবার সামনে করলা কেন? স্বপ্নে তো অন্য কেউ দেখলে সমস্যা নেই। আমি এখনো বিশ্বাস করতে পারছি না। রাফি, আজ আমি অনেক অনেক খুশি। চলো ঘুরতে যাব। আজ না কাল। ওকে। আমি মনে মনে বলছি, খুশি না হয়ে কাঁদো। তোর জীবনটাকে এবার আমি নরক দেখাবো, জ্বালাবো, পোড়াবো। রাফি, আই লাভ ইউ জান। আই লাভ ইউ টু। আমরা দুইজনে একসাথে হেঁটে বাসায় আসলাম, গোসল করে খেয়ে ঘুমিয়ে গেলাম। বিকেলে উঠে ছাদে গিয়ে দেখি মেঘলা দাঁড়িয়ে আছে আকাশের দিকে তাকিয়ে। মহারানী কি কবিতা আবৃত্তি করবে নাকি? মেঘলা আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, না, পারি না। আমি কবিতা শোনাই। শোনাও। তোমার মেঘলা মেঘলা মন, মেঘলা মেঘলা চোখ, মেঘলা মেঘলা হাসি, মেঘলা মেঘলা প্রেম, মেঘলা মেঘলা তাকিয়ে থাকা, মেঘলা আকাশ পানে আমি সবেই ভালোবাসি। ভালো লেগেছে তোমার আবৃত্তি, কিন্তু কবিতা পারো না, সেটা তো বলবা না। ফাজিল, প্রতিটা লাইনে মেঘলা 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 প্রেম আবার কেমন? আমি জানি না কেমন। আমার কবিতার প্রতিটা লাইনে যেমন তুমি, তেমনি আমার জীবনের প্রতিটা লাইনেই মেঘলা তুমি, শুধু তুমি। পাগল, এতটা ভালোবাসো তাহলে আমাকে এতদিন ফিরিয়ে দিয়েছো কেন? দেখেছি পাগলিটা পাগলটাকে কতটা ভালোবাসে। চলে যাও কি না? ওকে বাই, চলে যাচ্ছি। ওই কই যাও? কোথাও যাব না। এরপর আমাকে একটি কষ্ট দিলে তোকে আমি খুন করে ফেলবো। এইভাবে বললে কিন্তু আমি পালিয়ে যাব। এখনই ঠ্যাং ভেঙে রাখবো। এত ভয় দেখাও কেন বলো তো? রাফি, তোমার ফোন নাম্বারটা? আমি মেঘলাকে ফোন নাম্বার দিয়ে নিচে চলে আসলাম। রুমে বসে ভালো করে ভাবছি প্ল্যানটা, এটা কি ঠিক হবে কি না। ওর জন্য এইরকমই ঠিক হবে। এমন সময় দরজায় কলিং বেলটা বেজে উঠল। দরজা খুলে দেখি একটা লোক। কাকে চাই? তুমি কে? আমি যেই হই না কেন, আপনি কাকে চান? রুহি আছে বাসায়? না, আপু হসপিটাল থেকে এখনো ফিরেনি। তোমাকে তো চিনলাম না, তুমি কে? আমি আপুর ছোট ভাই। শিলে আসলে ওকে বলবা মামুন এসেছিল। ওকে। একটু পর আপু আসলে আপুকে বললাম মামুন নামে একজন এসেছিল। নামটা শুনে আপুর মুখের রংটা বদলে গেল, হাসি হাসি ভাবটাও কালো মেঘে ছেয়ে গেল। আপু কি হলো? কিছু না, যাও তুমি ঘুমাও। কিছু তো একটা আছে, যেহেতু আপু বলতে চায় না তা নিয়ে আর না ভাবাই ভালো। আমি তো তার আশ্রয়িত। পরের দিন ভার্সিটিতে না গিয়ে মেঘলাকে নিয়ে ঘুরলাম। বিকেল বেলা বাসায় আসলাম। এইভাবে আরো 3টা মাস চলে গেল। মেঘলা আমাকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারে না। এখন থেকে খেলা শুরু। ঘুম থেকে উঠে দেখি মেঘলা অনেকবার কল দিয়েছে। আমি প্রতিদিনের মতো আজ আর ওকে কল দিলাম না। আপু নতুন বাইক নিয়ে দিয়েছে কাল। বাইক বের করে ভার্সিটিতে গেলাম। ভার্সিটিতে গিয়ে ক্যাম্পাসে বন্ধুদের সাথে আড্ডা দিতেছি বাইকে বসে। গেটের দিকে তাকিয়ে দেখি মেঘলা আসছে। চোখ দুটো লাল হয়ে রেগে গাল ফুলে টমেটোর মতো হয়েছে। আমি না দেখার ভান করে ওদের সাথে আড্ডা দিচ্ছি। রাফি, তোমার ফোন নাম্বারটা? পকেটে। কেন? ফোন বের করে দেখো, কতবার ফোন দিয়েছি। কি সমস্যা, ফোন ধরো না কেন? আর আমাকে রেখে আসছো কেন? সরি, নতুন বাইক পেয়ে খুশির ঠেলায় আগে এসেছি। ইটস ওকে। হুম। কি? কিছু না। রাফি, তোমার মন খারাপ? না, আমার ভালো লাগছে না। আমি ক্লাসে গেলাম। মেঘলা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমাদের ক্লাসে একটা নতুন মেয়ে এসেছে। আমি তার কাছে গিয়ে বসলাম। হাই, আমি রাফি। আমি রিয়া। রিয়া, একটা সত্যি কথা বলি? ওকে, বলো কি বলতে চাও। রিয়া, তোমার নাকটা অনেক ভীষণ সুন্দর। এত সুন্দর নাক কোথায় পেয়েছো? হি হি হি, নাক কি পাওয়া যায় নাকি? পাইছই তো। তোমার নাকের মতো আর কারো নাক নেই। প্রথম কেউ আমার নাকের প্রশংসা করলো। রাফি, হুম। এইদিকে আসো, কথা আছে। পরে বলি। মেঘলা আর কিছু বলল না। ভার্সিটি শেষে আমি বাইক নিয়ে রিয়ার কাছে গেলাম। উঠো, তোমাকে পৌঁছে দেই। না, থাক। উঠো তো। রিয়া উঠলো। আমি মেঘলার সামনে দিয়ে আসলাম, দেখেও না দেখার ভান করে। বিকেলে কলিং বেল বাজছে, দরজা খুলে দেখি মেঘলা। কি ব্যাপার তুমি? আমি আসলে কি কোনো সমস্যা নাকি ওই ডাইনি মেয়েটা আছে?
ও ডাইনি না, ওর নাম রিয়া। রাফি, তুমি এমন করছো কেন আমার সাথে? কেমন করছি আমি? আমাকে ইগনোর করছো। তুমি আমাকে ভুল বলছো মেঘলা। একটা মেয়েকে বাইকে ওঠালা, আমাকে তো তোমার নতুন বাইকে ওঠাওনি। তুমি জানো না তোমার সাথে আমি অন্য কাউকে সহ্য করতে পারি না? ও উঠে পড়লো, কিভাবে না করি বলো? এত রাগ উঠেছে জানো, আমার খুব কষ্ট হয়। একটা জিনিস চাবো, দিবা? কি বলো? তোমাকে আমি সবকিছুই দিতে রাজি। তোমাকে চাই। রাফি, আমি তো শুধু তোমারই। রাতে আমি বই পড়ছি। রাফি, আসবো? হ্যাঁ আপু, আসো। ওই লোকটা কি আজও এসেছিল? না। তুমি না জানতে চাও আমি একা থাকি কেন? আমার মা বাবা বেঁচে আছে কি নাই? জানো রাফি, আমার সবই আছে। আমার বাবা মা আছে, সুখের একটা সংসারও ছিল। কাল লোকটা আসছিল, উনি আমার স্বামী ছিল, এখন নেই। আপু তুমি তাহলে একা থাকো কেন? আমি যখন পড়াশোনা শেষ করে ডাক্তারি করছি, প্রথম দেখায় ও নাকি আমাকে ভালোবেসে ফেলে। আমার পিছু 2 মাস ঘুরে আমারও ওকে ভালো লাগতো। ওর বাবার ব্যবসা দেখাশোনা করতো। ওকে আমি বাসায় বিয়ের প্রস্তাব দিতে বলি। ভালো ঘরের একমাত্র ছেলে, বাবার বিশাল বড় ব্যবসা সামলাচ্ছে, তাই বাসায় রাজি হয়ে যায়। আমাদের বিয়ে হয়, সুখের সংসার চলছে। কিন্তু 5 বছরে কোনো সন্তান হলো না। সবাই চাপ দিচ্ছে বাচ্চা নেওয়ার, কিন্তু আমি কখনো মা হতে পারবো না। ইদানিং ও বদলে যেতে শুরু করে, আমার সাথে প্রায় ঝগড়া হয়। ওর বাসায় যখন জানতে পারে আমি মা হতে পারবো না, কখনো আমার সাথে খারাপ ব্যবহার করে। আমি একজন শিক্ষিত প্রতিষ্ঠিত মেয়ে, আমি ভালো জব করি। এইসব সহ্য না করে বাবার বাসায় চলে আসি। এখানে আবার বিয়ের প্রেশারে নয়। বাবা মা ও কেমন যেন আমার সাথে। এইদিকেও আমাকে ডিভোর্স দিয়ে দেয়। এরপর আমি সবাইকে ছেড়ে 2 বছর থেকে এক আছি। আমি আপুর চোখের পানি মুছে দিলাম। আমি আছি তো কে বলেছে তোমার কে নেই? জানি তো। আপু, আমার আব্বু আম্মুকে ভীষণ মনে পড়ে। বাড়ি যাবা? না, আমি তো তাদের কেউ না। তাদেরও বা দোষ কোথায়? যা শুনেছে দেখেছে তাই বিশ্বাস করেছে, কেউ আমাকে বিশ্বাস করেনি। ভুলে যা না ভাই, এসব ভার্সিটিতে কাউকে ভালো লাগেনি? না। বলিস কি? একটা মেয়েও পছন্দ হয়নি? মেয়েদের বিশ্বাস করে উঠতে পারবো না। ভাই, এটা তোর ভুল ধারণা। সব মানুষ এক না। আমিও তো বলতে পারি সব ছেলে খারাপ। যাও ঘুমাও। আমার ঘুম আসছে না কিছুতেই। ভেবে ভেবে ক্লান্ত হয়ে গেছি। আমি আগে প্ল্যান করেছিলাম মেঘলার সাথে বেড শেয়ার করে ওকে নষ্ট করে বিয়ে করব না। ওর মান সম্মান নষ্ট করব, ওর বাবারও মান সম্মান নষ্ট হবে, ওর জীবন নষ্ট, ও মানুষকে মুখ দেখাতে পারবে না। কিন্তু আমার মনে হচ্ছে কাজটা ঠিক করছি না। এত খারাপ একটা কাজ আমি করতে পারবো না। ও আমাকে ভালোবাসে, আমি এই জন্য ওর সাথে প্রেমের অভিনয় করে আসছি। কিন্তু আমি এত জঘন্য একটা কাজ করতে পারবো না। ওর আর আমার মধ্যে একটা পার্থক্য আছে। এখন কি করব আমি ভেবে পথ খুঁজে পাচ্ছি না। মনটা ভীষণ খারাপ। বেলকনিতে গিয়ে দাঁড়ালাম। বসন্তের উদাসীন বাতাস গায়ে লাগছে। পরের দিন আমি ভার্সিটি গিয়ে একা একা ক্যাম্পাসে বসে আছি। আমার পাশে এসে মেঘলা বসলো। কি হয়েছে তোমার, আমাকে প্লিজ বলবা? আমাকে ক্ষমা করে দাও মেঘলা, আমি তোমাকে ভালোবাসি না। তোমার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য আমি ভালোবাসার অভিনয় করে এসেছি। তোমাকে বোঝাতে কতটা কষ্ট হয়েছে আমার। আমি চাইলে আম্মুকে আম্মু বলে ডাকতে পারি না, খুব কষ্ট হয়। আমি সেই কষ্টটা তোমাকে দিতে চেয়েছি, কিন্তু আমি কাল সারা রাত ঘুমাতে পারিনি। আমি পারবো না তোমার সাথে এটা করতে। আমাকে ক্ষমা করে দাও। মেঘলা হয়তো কখনো কল্পনাতেও এমনটা ভাবিনি, তাই নিস্তব্ধ হয়ে আছে, কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে। আমি চলে আসলাম ওখান থেকে বাসায়। বিকেলে ছাদে গেলাম, মেঘলা নেই। পরের দিন কলেজেও মেঘলাকে দেখলাম না। আমার কিছু ভালো লাগছে না। বাসায় চলে আসলাম। বাসাতেও ভালো লাগছে না, খুব অসহ্য লাগছে। মনের মাঝে যে সুখটা থাকে আমার মাঝে সেটা নেই। খারাপ লাগার কারণটাও খুঁজে পাচ্ছি না। খুব কষ্টে দিন কাটলো। রাতে ছাদে গেলাম, মেঘলা আসেনি। ও নেই তাতে আমার কি? রাতে ঘুমও আসছে না, সারা রাত জেগে কাটালাম। পরের দিন কলেজে গেলাম না। নিজেকে খুব অসহায় লাগছে। আমি খুব একা। মানুষ তখনই একা হয়ে যায় যখন তার ভাবনাতে কেউ থাকে না কল্পনা ব্যস্ত, মনটাও নিস্তব্ধ হয়ে যায়। তখনই মানুষ নিজেকে খুব বড্ড একা একা লাগে। ভালো লাগে না কিছু, জীবনটা অসহ্য লাগে। জীবনে কত কিছু বদলে গেছে তা মেনে নিতেও যদি হয়, কিন্তু পারছি না। সবার জীবন এইভাবে বদলায় কি? বড় হওয়ার খুব ইচ্ছে ছিল রাফির। কবে বড় হবে? বড় হয়ে একা একা সব আনন্দ, খুশি, সুখ সবকিছু দূরে সরে যাচ্ছে। ব্যথা পেলে আর চিৎকার করে কাঁদতে পারে না রাফি। কাঁদতে কাঁদতে বলতে পারে না আম্মু খুব কষ্ট হচ্ছে। আম্মুর পর এই ব্যথার জায়গায় মলম লাগিয়ে দেয় না কেউ।
স্কুলে গিয়ে চিল্লাচিল্লি হই হুল্লোড় করা হয় না। স্কুল থেকে পালানো দিনগুলো খুব মিস করে রাফি। বিকেলে ছাদে দাঁড়িয়ে আছি, খুব মিস করছি মেঘলাকে। ওকে দেখতে খুব ইচ্ছে করছে। ওর মায়া জড়ানো কণ্ঠ ভীষণ মনে পড়ছে। ভালোবাসি কথাটা হয়তো কখনো বলাই হবে না তোমাকে, হয়তো তুমি বুঝেও না বুঝেই থাকবা। প্রথম দেখায় মায়ায় পড়া গল্পটা তোমার অজানা রয়েই যাবে। অভিমানগুলো জমতে জমতে একটা দেওয়াল তৈরি হবে, এপারে আমি ওপারে তুমি, খুব কাছে। অভিমানী দেওয়াল আলাদা করে দিয়েছে, চাইলে কিন্তু আমরা দেওয়ালটা সরাতেই পারি, যদি হাত বাড়িয়ে দাও। তোমার ওই হাতে আমি একগুচ্ছ গোলাপ ধরে দিব। তুমি দিনে যতবার নিঃশ্বাস নাও তার বেশি তোমার কথা মনে পড়ে। আমাকে আর একটা সুযোগ তো দিতেই পারো, তাই না? ভালোবেসে না হোক, করুণা করে হোক, আমাকে খুব ভাবায় আমি যে তোমাকে এত মিস করি। তুমি যদি আর একবার ফিরে আসো, রাত্রি ভোরে স্বপ্ন দেখে ভোর সকালে ক্লান্ত, যাকে দেখে স্বপ্ন দেখা সে যদি তা জানতো। ফোন বের করে কল দিলাম, ওর ফোন বন্ধ। ছাদ থেকে নেমে ওদের বাসায় গেলাম। ওর মামি জানালো মেঘলা নাকি রাজশাহী গেছে ওর খালার বাসা। মন খারাপ করে আবার ছাদে আসলাম। মেঘলাকে আজ সত্যিই খুব ফিল করছি। ওকে যে কখন খুব বেশি ভালোবেসে ফেলেছি আমি বুঝতেই পারিনি, তাই হয়তো ওর ক্ষতি করতে চাইনি। মেঘলা কি আমাকে ভালোবাসবে? হয়তো বাসবে না। রাফি রাতে বসে আছে, এমন সময় ফোনটা বেজে উঠল। ফোন হাতে নিয়ে দেখে আননোন নাম্বার। কল ধরে হ্যালো বলল। ওইদিকে শুধু কান্নার শব্দ আসছে। রাফির মনে হলো এটা মেঘলা। মেঘলা কোথায় তুমি? কেমন আছো? খুব মিস করছি তোমাকে। রাফি, আমি মেঘলা না, আমি রিয়া। কাঁদছো কেন? আই লাভ ইউ রাফি, আমি তোমাকে মেঘলা থেকে অনেক বেশি ভালোবাসি। আমার মেজাজটা গরম হয়ে গেল। ফোন কেটে দিয়ে মাথায় হাত দিয়ে বসে আছি। একটা কিছু লেখার চেষ্টা করছি। রোজ ভোরে কল দিয়ে ঘুম ঘুম কণ্ঠটা শোনার জন্য একটা তুমি চাই, ভাবনায় মিশে থাকার জন্য তোমাকেই চাই, দিন শেষে কষ্টগুলো গুছিয়ে বলার জন্য হলেও তোমাকেই চাই, বেলা শেষে তোমার মনে গাথা যত কথা শোনার জন্য হলেও তোমাকে চাই, প্রচন্ড কষ্ট পেয়ে কাঁদার জন্য একটা তুমি চাই, তোমার হাসিতে আমি পুনরায় জীবিত হওয়ার জন্য হলেও তোমাকে চাই, পাগলটা শুধু আমারই শোনার জন্য একটা তুমি চাই। দুজনের মাঝে একটা দেওয়াল এসে দাঁড়াবে, রাফি আমি তোমারই আছি শোনার জন্য একটা তুমি চাই, যার নিঃশ্বাসের প্রতিটা নীরব শব্দে আমি থাকবো, একটা তুমি চাই যার প্রতিটা পৃষ্ঠার মাঝে নিজেকে খুঁজে পাই, আমি সেই তোমাকেই চাই। একটু পর আবার রাফির ফোন বাজছে। মেঘলার কল মনে করে ফোন তুলল না। আরো কয়েকবার কল দিল, বিরক্ত হয়ে ফোন তুলল। হ্যালো, কে? রাফি, বাবা কেমন আছিস? ভালো আম্মু, তুমি? তুই ছাড়া কেমনে ভালো থাকি বল বাবা। আমিও তোমাদের ছাড়া একদম ভালো নেই আম্মু। আমাদের ক্ষমা করে দিস বাবা, আমরা তোকে ভুল বুঝেছি। ওই নোংরা মেয়েটার কথা বিশ্বাস করি। মানে? তোর আব্বু কথা বলবে। রাফি বাবা, আমাকে ক্ষমা করে দে বাপ, তোকে আমরা ভুল বুঝেছি। তুই বাড়ি আয়, তোকে দেখতে খুব ইচ্ছে করছে। আব্বু তোমরা জানলে কিভাবে, আর আমার নাম্বার পেলে কোথায়? আগে বাসায় আয়, তারপর সব বলবো। ওকে। আমার মাথা কাজ করছে না। আব্বু আম্মু কিভাবে জানলো? আগে আমি এতবার বলার পরও আমার কথা বিশ্বাস করলো না, এখন তারা কি এমন জানলো? বড় কথা হচ্ছে আমার নাম্বার পেলো কোথায়? যাক, এইসব ভেবে মাথা খারাপ করে লাভ নেই, বাসায় গেলে সব জানা যাবে। খবরটা আপুকে দিতে হবে। আপু, ও আপু। কি ভাই, কি হইছে? খুশির খবর আছে। কি সেটা তো বলো। আব্বু আম্মু কল করেছিল আর আমাকে বাসায় যেতে বলল। সত্যি? এটা তো অনেক বড় খুশির খবর। আপু, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। পাগল ছেলে, বলে কি? তাই বলে আব্বু আম্মুর কাছে যাবি না? যাবো, কিন্তু এক সপ্তাহ থেকে চলে আসবো তোমার কাছে। আচ্ছা, তোমার যা ইচ্ছা। আপু, তুমি আমার সাথে গ্রামে যাবা? না ভাই, তুমি তো জানো আমার সময় নেই। শুক্রবার তো ছুটি। তোমার গ্রামের বাসা তো যেতেই একদিন সময় লাগে। আমি তাহলে সব গুছিয়ে রাখি, কালকে সকালেই যাব। ওকে, এখন ঘুমাতে যাও। রাফি রুমে চলে গেল। বাসায় যাবে, আম্মু আব্বুর কাছে যাবে, খুশিতে রাফির প্রাণ ভরে গেল। হঠাৎ বুকটা ধুক করে ওঠে। সুখ পাখিটা হারিয়ে গেল মেঘলার শূন্যতায়। পরের দিন সকালে নাস্তা করে রাফির আপু হসপিটালে বের হলো, আর রাফি আপুর থেকে বিদায় নিয়ে গ্রামে ফেরার উদ্দেশ্যে বের হলো। গ্রামে ফিরতে ফিরতে রাত হয়ে গেল। বাস থেকে নেমে বাসায় ফেরার জন্য অটো খুঁজতেছে, তখন পাশের বাসের জানালায় রাফির চোখ দুটো আটকে গেল। আমি সত্যি দেখছি তো? হ্যাঁ সত্যি দেখছি, কিন্তু দেরি করে ফেললাম। বাসটা ছেড়ে দিচ্ছে। বাসের পিছনে দৌড়ে আর মেঘলা মেঘলা বলে চিৎকার করলাম। মেঘলা জানালা দিয়ে আমার দিকে তাকিয়েছিল, আমিও তাকিয়েছিলাম। ততক্ষণে বাসটা অন্ধকারে হারিয়ে গেল চোখের আড়ালে। অটো ঠিক করে বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে দরজায় টোকা দিতেই আম্মু দরজা খুলে দিল। আমাকে দেখে আম্মু বুকে জড়িয়ে কান্না শুরু করে দিল। আব্বু এসে জড়িয়ে ধরল। ছেলেটাকে এখন ছেড়ে দাও, যাও টেবিলে খাবার বাড়ো, অনেকদিন পর 3 জনে একসাথে খাবো।
রাফি, তুই ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে আয়। আমি ফ্রেশ হয়ে খেতে বসলাম। আমার জন্য আব্বু পুকুর থেকে আমার প্রিয় বড় বড় রুই মাছ উঠিয়ে নিয়েছে, দেশি মুরগির মাংস রান্না করেছে, সাথে আমার প্রিয় দেশি আলুর ভর্তা করেছে। পেট ভরে খেয়ে আমার রুমে গেলাম। সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙলো। আব্বু সহ নাস্তা খেতে বসেছি। রাফি বাবা, আমাকে ক্ষমা করে দিস, ওই মেয়েটার কথা শুনে তোকে আমরা ভুল বুঝেছি। আব্বু, তোমরা এতদিন পরে জানলে কিভাবে? পরশুদিন মেঘলা এসে নিজে সব বলেছে। তোর বাবা আর আমার পা ধরে ক্ষমা চেয়েছে। ওর দোষ নেই, তোর উপর প্রতিশোধ নিতে নাকি এমন করেছে। ও বলছে নেই এমন হবে, ছোট মানুষ এত কিছু ভাবেনি। আমি ওকে ক্ষমা করে দিয়েছি, আর ও আমাকে তোর নম্বর দিয়েছে। তুই ওকে ক্ষমা করে দে বাবা। ওকে। তুই এতদিন কোথায় ছিলি, আর তোর আপুকে নিয়ে আসলি না কেন? আমি 1 সপ্তাহ পরে আবার ঢাকায় যাব। কেন? এখানে কি সমস্যা? তোকে ছাড়া আর থাকতে পারবো না বাপ। আম্মু, আমি ঢাকা ভার্সিটিতে পড়ি, আমাকে তো যেতেই হবে। আর আমি ছাড়া আপুরও কেউ নেই। এইসব পরে হবে, যা এখন গ্রামটা ঘুরে আয়। বাসা থেকে বের হয়ে শুভর বাসায় গেলাম। শুভর আম্মু আমার কাছে ক্ষমা চাইল সেদিনের ব্যবহারের জন্য। শুভকে নিয়ে বের হলাম নিলয়দের বাসায়। সব ফ্রেন্ডের সাথে আড্ডা দিলাম। বাসায় ফেরার পথে খুব মনে পড়ছে মেঘলার কথা। গ্রামে মিশে থাকা তার স্মৃতি, কত দুষ্টমি, রাগ। সেদিনের মেঘলা আর নেই, সেদিনের আমিটাও আর নেই। বুকটা খুব ধরফর করছে মেঘলার সাথে কথা বলার জন্য। পাগলিটা আমাকে অনেক ভালোবাসে। ঢাকায় গেলে ওকে আর আমি হারাতে দিব না। সত্যি, এবার বুকের পাঁজরে বেঁধে রাখবো। 2 সপ্তাহ কেটে গেল গ্রামে। প্রত্যেক দিন আপুর সাথে ফোনে কথা হতো। এইদিকে মেঘলার কোনো খবর নেই। ভার্সিটির ফ্রেন্ডদেরকে কল দিয়েছিলাম, তারা বলে মেঘলা আসে না। আমি পাগল হয়ে গেছি। মেঘলাকে ছাড়া একদম নিঃশ্বাস নিতে পারছি না, দম বন্ধ হয়ে আসছে। জীবনটা এমন কেন? যখনও ছিল আমি ওকে কষ্ট দিয়েছি। আব্বু আম্মুকে ছাড়া থাকতে কষ্ট হয়েছে। আজ যখন আব্বু আম্মুকে পেলাম, মেঘলা নেই। আমার যে 2 জনকেই চাই। আর থাকতে পারছি না রাফি। ঢাকায় রওনা দিল। ঢাকায় গিয়ে আগে ওর নানুর বাসায় গেল। তারা বলল জানে না মেঘলা কই আছে। মেঘলাকে এখন আমি কোথায় পাবো? ওকে ছাড়া যে আমি আর থাকতে পারছি না। চোখ দিয়ে চুইয়ে চুইয়ে পানি পড়ছে। চোখের পানিতে ও সামান্য শান্তি লাগছে। ঝরুক, অশ্রু মুছতেও ইচ্ছে করছে না। আপুর কাছে চলে গেলাম। রাফি, কি হয়েছে তোমার? ভাই, তুমি কাঁদছো কেন? আপু, আমি আর পারছি না, থাকতে পারছি না। কি হয়েছে বলবি তো? মেঘলাকে আমি অনেক অনেক ভালোবাসি। ওকে ছাড়া আমি আর এক মুহূর্ত থাকতে পারছি না। মেঘলা কি তোমায় ভালোবাসে? পাগল, তবে কাঁদছিস কেন? আমি হারিয়ে ফেলেছি। ব্রেকআপ করছে নাকি ওর বিয়ে হয়ে যাচ্ছে? আমি কি ওর মামা মামি আব্বু আব্বুর সাথে কথা বলবো? যার জন্য আজ আমি তোমার বাসায়, সেই মেয়েটাই মেঘলা। মানে বুঝলাম না। আপুকে সবটা খুলে বললাম। আপু, ওকে ছাড়া আমি আর থাকতে পারছি না। আমার জীবনে এখন সব কিছুই আছে। আব্বু আম্মু, বন্ধু, তুমি আছো, সব আছে। শুধু মেঘলা নেই। মেঘলা ছাড়া মনে হচ্ছে আমি একা, বড় একা। তোমরা সবাই আমার সঙ্গতা, আমার চারপাশ, কিন্তু মেঘলা যে আমার মন। মন ছাড়া আমি শূন্য, চারপাশটাও শূন্য। যাও ভাই, রুমে যাও। আমি দেখছি মেঘলা কোথায়। ওর মামার বাসায় গিয়ে কথা বলে আসি। আর একটা কথা মনে রেখো, মেঘলা যেহেতু তোমায় ভালোবেসেছে, সেহেতু সেখানেই থাকুক, তোমারই আছে। ও কিন্তু তোমাকে তোমার পরিবারের কাছে ফিরিয়ে নিচ্ছে। নিজের আর নিজের বাবার মান সম্মান শেষ করে দিয়েছে। কেন জানো? তোমাকে ভালোবেসে। তুমি তো এটাই চাইছিলে, ও তোমাকে সেটাই দিয়েছে। সো তোমার চারপাশ আছে। যে তোমাকে ভালোবেসেছে সে তোমাকে ছাড়া থাকতে পারবে না। তুমি শান্ত হও, ভালোবাসলে সে ফিরে আসবে। রাফির আপু চলে গেল। রাফি নিজেকে শান্ত করতে পারছে না। কাঁদতে কাঁদতে কখন যে রাতে ঘুমিয়ে গিয়েছে জানে না। আপুর ডাকে ঘুম ভাঙল। ভাই ওঠো, নাস্তা করো। আপুর সাথে নাস্তা করলাম। আপু আমাকে জানালো মেঘলার মামি নাকি বলল মেঘলা লন্ডনে গেছে, ওখানে ওর ছোট মামা থাকে, ওখানে থাকবে। এটা শুনে বুকটা ধরফর করছে। কলেজে যাবা? না। কলেজে যাও, বাসায় একা থাকলে বেশি খারাপ লাগবে। কলেজে গিয়ে আড্ডা দাও। ওকে। রুহি রাফির হাতটা তার মাথার উপরে রেখে বলল, ভাই আমাকে কথা দে, তুই আজে বাজে কিছু খাবি না।
খারাপ কিছু করার চেষ্টাও করবি না। নেশা কখনো কাউকে ভুলাতে পারে না, কিছু ভুলাতে পারে না। আপু, কখনো আমি এমনটা করব না। তুই কলেজে যা, কলেজ থেকে বাসায় এসে আমার জন্য লাঞ্চ নিয়ে আসবি। আপু বেরিয়ে গেল, আমিও কলেজে গেলাম। রাস্তাটায় মেঘলার স্মৃতি, আমি হাঁটতে পারছি না। আপু বাইক নিয়ে আসতে দেয়নি। মাথা ঠিক নেই আমার, যদি দুর্ঘটনা ঘটে যায়। আপন বোন না হয়েও রুহি আপুকে আমার নিজের থেকে বেশি ভালো লাগে। কলেজ ক্যাম্পাসে ঢুকতেই রাফির সাথে একটা বোরখা পরা মেয়ের ধাক্কা লাগে। রাফি সরি বলে। মেয়েটা কিছু না বলে রাফির দিকে তাকিয়ে চলে গেল। কেন যেন রাফির মেয়েটাকে খুব চেনা চেনা লাগছে। চোখে চশমা, চোখ দুটো মায়াবী, ঠিক মেঘলার মতো। রাফি কেমন আছো? ভালো। জানতে চাইবা না আমি কেমন আছি? রিয়া, আমি মেঘলাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসতে পারবো না। রাফি, মেঘলা তো দেশে নেই, বিদেশে চলে গেছে। তো কি হয়েছে? তোমার সাথে আমার সম্পর্ক হলো, আমি বিদেশে গেলাম, তুমি অন্য কাউকে ভালোবাসবে? আমি কিছুদিনের জন্য বিদেশে যাব। আমি রিয়াকে কিছু বলার সুযোগ না দিয়ে ক্লাসে গেলাম। সেই বোরকাওয়ালি চশমা পরিহিতা মেয়েটা আমাদের ক্লাসেই বসে আছে, আমার ক্লাসমেট শিখার পাশেই। আমি মেয়েটার কাছে গেলাম। আপনি কি আমাদের ক্লাসে নতুন? মেয়েটা মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিল। আসলে আপনাকে খুব চেনা চেনা মনে হচ্ছে। মেয়েটা হাতের ইশারায় বোঝালেও সে রাফিকে চেনে না। আপনি কথা বলতে পারেন না? রাফি, ও আমার কাজিন ইশিতা, ও কথা বলতে পারে না। ও সরি। কয়েকটা ক্লাস করে ফ্রেন্ডদের সাথে আড্ডা দিয়ে বাসায় চলে আসলো রাফি। রুহির জন্য লাঞ্চ নিয়ে গেল হসপিটালে। হসপিটালে রুহিকে হেল্প করলো, একসাথে রাতে বাসায় ফিরল। সারাদিন খুব মিস করেছি মেঘলাকে। একটা ডায়েরি আছে আমার, ডায়েরিটা নিয়ে লিখতে বসলাম। রাতটা কেটে যাবে, ঘুম তো পালিয়েছে মেঘলার পিছু পিছু। জানো কলিজা, তোমার আমার শরীরটা অনেক অনেক দূরে, 1000 কিলোমাইল দূরে। তোমার ওই মনটা যেখানে আমার থাকার কথা, সে হয়তো আমার জন্য না ফেরার দেশে। বিশ্বাস করো, আমার অস্তিত্ব জুড়ে তুমি মিশে। এত বেশি তোমার কথা মনে পড়ে যে হিসাব করলে প্রতিটা সেকেন্ডের থেকে বেশি হবে। জানো, খুব অভিমান হয়। তুমি আমাকে ছাড়া অনেক ভালো আছো, আমি কেন তোমাকে ভেবে কাঁদি? কেন কাঁদবো আমি? কার জন্যে কাঁদবো? যে আমাকে ভালোবাসে না। আমি তো তোমার যোগ্য না, আর কখনো বিরক্ত করব না তোমায়। এইসব ভাবতে ভাবতেই হঠাৎ করে মনে পড়ে যায়, তোমাকে যদি একবার দেখতে পেতাম, কথা বলতে পারতাম, তোমাকে বলতে পারতাম খুব মিস করছি তোমাকে, খুব ভালোবাসি তোমায়। ভুলেই যাই পূর্বের সেই কথা। তোমার কথা আর ভাববো না ভেবেছিলাম একটু আগে। কেন তোমার কথা ভাববো না বলো? আমি যে তোমাকে ভালোবাসি। ভালোবাসায় যদি দুজনেরই ভালোবাসার কথা হতো, তাহলে হয়তো আমি তোমাকে প্রথমে ভালোবেসে ফেলতাম না, যার কোনো অস্তিত্ব ছিল না। তখনও একতরফা ভালোবাসা। তোমাকে কাছে পেয়ে নিজেকে খুব সুখী মনে হতো। ভালোবাসার ভালোবাসার মানুষ হয়ে ওঠার মতো আনন্দ হয় না। খুব খুব ভাবি কিভাবে তোমাকে আমি বোঝাবো আমি তোমাকে অনেক ভালোবাসি। পাগল পাগল হয়ে গেছি, ভালো লাগে না কিছু। ভুল বললাম, তোমাকে ছাড়া কিছু ভালো লাগে না। আর সমস্ত ভালো লাগার উৎস তুমি। সূর্যের আলো ছাড়া যেমন এই সুন্দর প্রকৃতি আধারে ডুবে যায়, তুমি হীনা আমার সমস্ত ভালো লাগাগুলো আধার হয়ে যায়। আমার তোমাকে চাই। তোমাকে নিয়ে না ভাবলে সত্যি আমার দম বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, এটা আমার স্বার্থপরতা। তোমাকে ছাড়া থাকতে পারি না বলেই তোমাকে আমি চাই। বাস্তবতা কিন্তু স্পষ্ট বলে দিয়েছে তুমি কখনো আমার হতে পারবে না। এই হয় না। তবে কেন এত অনুভূতি তোমার জন্য? কেউ তো এই উত্তর দিতে পারবে না। যদি এর কোনো উত্তর না হয়ে থাকে, কেমন করে ভুলবো? সেই পথ দেখে দাও। এই যে লিখলাম, পথ দেখে দাও ভুলে যাওয়ার। বুকটা কেঁপে উঠল। তোমাকে ভুলে যাওয়ার পর আমি কি নিয়ে থাকবো জানো? তোমাকে যে বলতাম, প্লিজ আমাকে কষ্ট দিও না, একটু সময় দাও আমাকে। আমি এখন সেই কষ্টটাও মিস করছি, কারণ অতটুকু কষ্ট পেলেও তুমি আমার ছিলে। এখন তো পুরোটাই নেই। শপিং মলে গেলে সুন্দর সুন্দর শাড়ি দেখলে মনে পড়ে যায়
তোমার কথা। একটা শাড়ি নিতে ইচ্ছে হয় তোমার জন্য। তুমি যে শাড়ি পরতে অনেক পছন্দ করো, তোমার শাড়ি পরায় যতটা সুন্দর লাগে তোমায়, ততটা হাসিও পায় আমার। পিচ্ছি একটা তুমি, শাড়ি কুচি করে রাখায় পেট ফুলে যায়, আমার খুব হাসি পায়। জানো পাখি, আজ তোমার জন্য একটা শাড়ি নিয়েছি, হয়তো কখনো তোমায় দেওয়া হবে না। হুদাই যে কেন নিলাম জানি না, কিন্তু বিশ্বাস করো, তোমার জন্য শাড়ি নিয়েছি, মনে অন্যরকম একটা আনন্দ লাগছে, সেটা প্রকাশ করতে পারছি না। আরও তো অনেকবার আমাদের কথা হতো না অনেক দিন, প্রত্যেকবার মনে হয়েছে তোমাকে হারিয়ে ফেললাম, কিন্তু আবার ফিরে তো পাই। এবার আর ফিরে পাবো না তোমায়। যখন ভাবি তুমি হয়তো অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে আছো, বিশ্বাস করো আমি ভাবতে পারি না তুমি অন্য কারো। তুমি শুধু আমার। সব চাওয়া হয়তো পূর্ণ হয় না, তুমি আমার জীবনের বিশাল একটা অপূর্ণতা, যা কখনো পূর্ণ হবে না। ডায়েরিটা অফ করে টেবিলের উপর রেখে চোখ বন্ধ করে শুয়ে পড়ল রাফি। সকালে আপুর ডাকে ঘুম থেকে উঠল রাফি, আপুকে রান্নায় সাহায্য করলো। তারপর খেয়ে দুই ভাই বোন বের হলো। রাফি আজকে বাইক নিয়ে বের হয়েছে, কেননা রাফি তার বোনকে হসপিটালে নামিয়ে দিয়ে ভার্সিটিতে যাবে। ভার্সিটিতে যাওয়ার পর, হাই রাফি। কেমন আছো? ভালো, তুমি? বেশ আছি। রাফির মন বলছে, একজোড়া চোখ তার দিকে বারবার দেখছে। বুকটাও কেমন যেন থরথর করে কাঁপছে। এটা কিসের ইঙ্গিত? মেঘলা কি তাহলে তার পাশাপাশি আছে? চারিদিকে তাকালো, সে কই? কেউ নেই তো। রাফি, কি খুঁজো? না, কিছু না। রাফি এবং তার আরো বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছে। তখন শিহুবা বলে উঠল, রাফি আজ একটা কবিতা শোনা। না রে, মন ভালো নেই। সাথে শিখা বসেছিল, আর ওই বোরখাওয়ালি মেয়েটা। শিখা বলল, রাফি ঈশিতা অনেক ভালো কবিতা লেখে, তুই কবিতাটা আবৃত্তি কর। সবাই শিখার সাথে বলে উঠল, রাফি প্লিজ শোনা, দেখি ঈশিতা কেমন কবিতা লেখে। ওকে, এত করে যখন বলছিস। ঈশিতা ডায়েরিতে লেখা একটা কবিতা বের করে দিল। ভুবন বিলাসী অনুভূতি, নিস্তব্ধ শব্দ, সহজ সমীকরণ, রাতের মেঘে ঢাকা স্পর্শী, ছাদের এক কোণে অশ্রুসিক্ত ঝলঝল নয়নে মৃত্যু সত্তার নারী, অনেকটা পথ একসাথে চলা এখনো বাকি। হঠাৎ বৃষ্টি, এলোমেলো হাড়ে, পথে আমি বোবা শব্দের অকুল স্রোতে, ভেসেও যদি হাত বাড়ি, ভালোবাসি আবার বলি, সেই হারানো অনুভূতি। দমকা বাতাসে আমার চুলের ঘ্রাণ, বসন্তের পাপড়ি জানান দিবে আমি আজও তোমারই। আমি কবিতাটার মাঝে হারিয়ে গেছি, মনে হচ্ছে আরও লাইন বাকি আছে এখানে। এত গভীরে কেউ ভাবতে পারে আমি ভাবিনি, কিন্তু কবিতাটার শব্দ জুড়ে আমি মেঘলাকে খুঁজে পেয়েছি। সবাই হাততালি দিয়ে উঠল। আপনি অসাধারণ লিখেন। ঈশিতা অসাধারণ লিখে, আর তুই খুব সুন্দর করে আবৃত্তি করিস। আর তুই ছাগলের ডিম পারিস। তারপর, যদি কিছু মনে না করেন, আমি আপনার ডায়েরিটা পেতে পারি? ঈশিতা লিখে দিল, না দেওয়া যাবে না, ডায়েরিটা আমার গোপনীয় মন। আপনার লেখা শব্দগুলো অনেক কঠিন, কিন্তু খুব সহজভাবে নিজেকে প্রকাশ করেছেন। ঈশিতা আবার লিখে দিল, আমার লেখার গভীরে না গেলে বোঝা যায় না, এত দূরে যেতে পারেননি আপনি। হয়তো। রাফির মেঘলার কথা খুব মনে পড়ছে। রাফি ওখান থেকে উঠে আসলো ক্লাসে, ক্লাস করে বের হলো। বাইক নিয়ে বের হয়ে গেটের সামনে দেখে ঈশিতা আর শিখা দাঁড়িয়ে আছে। কি রে, রিক্সা পাচ্ছিস না? একটা হেল্প করবি? বল। ঈশিতাকে বাসায় পৌঁছে দিতে পারবি? আমি একটু লিমনের সাথে যাব, ও অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে, রিক্সা পাচ্ছে না। তুই তো ওই দিক দিয়েই যাবি। ঠিক আছে, উঠুন। তারপর ঈশিতা আমার ঘাড়ে হাত দিয়ে বাইকে উঠল। ওর স্পর্শ খুব চেনা লাগছে। নারী স্পর্শের নতুন কোনো অনুভূতি নেই। ওনাকে শিখার বাসার সামনে দিয়ে আমি বাসায় গেলাম, গোসল করে ঘুম দিলাম। বিকেলে হাসপাতালে যাচ্ছি। রাস্তা থেকে শপিং মলের ভিতরে মেঘলার মতো কাউকে দেখলাম। বাইক ঘুরে শপিং মলের সামনে পার্ক করে আমি ভিতরে ঢুকলাম। একটু আগে যেখানে দেখলাম নেই, আমি শিওর এটাই মেঘলা হবে। আমি মাথায় হেলমেট দিয়ে খুঁজতে লাগলাম, যদি আমাকে দেখে না হারাই। খুব অবাক হলাম, শিখার সাথে মেঘলা
দুজনে শপিং করছে। আমি ওদের ফলো করলাম। শপিং করে গাড়ি নিয়ে শিখার বাসায় গেল। ওই মেয়েটা তাহলে ঈশিতা না, মেঘলা। কিন্তু ও আমাকে দেখে পালাচ্ছে কেন? কেন ও আমার আড়ালে? পৃথিবীতে বিভিন্ন ধরনের মানসিকতার লোক আছে। কেউ অন্যকে কষ্ট দিয়ে সুখ পায়, আবার কেউ অন্যের কষ্ট দেখে কষ্ট পায়। কেউ কেউ আবার প্রিয় মানুষকে কষ্ট দেয়, কিন্তু অন্যের কষ্ট দেখে কষ্ট পায়। সে বুঝে উঠতে পারে না সে তার পাশের মানুষটাকে কত কষ্ট দিচ্ছে। আবার কেউ নিজেকে কষ্ট দিতে ভালোবাসে, কিন্তু অন্যের দ্বারা আঘাত পেলে সহ্য করে উঠতে পারে না। কেউ কেউ তার পাশে থাকা তার ছায়াটাকে হারাতেও কষ্ট পায়, কিন্তু সেই প্রিয় মানুষটাকে হারায়। আর প্রায় লোক পেয়েও ও আরও ভালো কারো আশায় সেই সত্যিকারের মানুষটাকে হারায়। আমি হাসপাতালে গেলাম, আপুকে ডেকে সব বললাম। ভাই, মেয়েরা খুব অভিমানী হয় আর জেদি হয়। তুই ওর সাথে ভালোবাসার নাটক করেছিস, ও তাই তোর থেকে চলে গেছে, তোকে আড়ালে ভালোবাসে। আপু আমি কি করব? তুই কাল গ্রামে চলে যা, কাউকে বলবি না, কেউ যেন না জানে। তোকে মেঘলা না পেয়ে আমার কাছে চলে আসবে, বাকিটা আমি দেখব। আবার কয়দিন থেকে আয়। রাফি পরের দিন ভার্সিটিতে গিয়ে অপেক্ষায় আছে কখন মেঘলা আসবে ছদ্মবেশে। সেই অপেক্ষায় থাকতে থাকতে অবশেষে মেঘলা আর শিখা আসলো একসাথে। হাই শিখা, কেমন আছিস? ভালো, তুই? খুব ভালো আছি। আপনি কেমন আছেন? মেঘলাকে বললাম। ও ইশারায় মাথা নেড়ে বলল, ভালো। রাফির কথা মতো শিহাব এক তোলা গোলাপ নিয়ে রাফির হাতে দিল। কি রে, এটা কি করবি? নিশ্চয় আমার জন্য এটা। না, প্রিয় একজনের জন্য। কে সেই? আমি মেঘলার সামনে হাঁটু গেড়ে বসে গোলাপ ফুলগুলো তার দিকে এগিয়ে দিয়ে চিৎকার করে বললাম, আই লাভ ইউ মেঘলা। আমার দিকে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। চুলের সেই সুরভি ঘ্রাণ, চেনা সুরের মায়া টান, গরুর মতো বড় বড় মায়াবী দুচোখ। সে বলে দেয় তুমি আমার মেয়ে। চুম্বকের মতো যে মন তোমার দিকে আমায় টানে, পারবে লুকাতে আমার থেকে? পারবে কি থামাতে আমায় তোমার মায়া থেকে? আমার সেই ধুক ধুক বুকের শব্দ তোমাকে চিহ্নিত করেছে। তুমি আমারই মেঘ। নিথর হয়ে দাঁড়িয়ে আছে মেঘলা, চোখ দুটো অশ্রুতে ঝলমল করছে। রাফি, কি বলছিস তুই এসব? ও মেঘলা না, ও ঈশিতা। ওহ, ভালো কথা। তারপর রাফি পকেট থেকে চাকু বের করে বাম হাতে দিল চালিয়ে। রক্ত বের হয়ে মাটিতে পড়ছে। রাফি, এইসব কি শুরু করলি? আমাকে রিয়া রুমাল নিয়ে আমার হাত বাঁধতে আসলো। আমি ওকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিলাম। আমি জানি আমার মেঘলা এখানেই আছে, তার অস্তিত্ব আমি টের পাই। আমার ভাবনা ভুল হতে পারে না, আমার বুকের ধরধর কাঁপুনি মিথ্যা হতে পারে না। ও না আসলে আমি এখানে শেষ করে দিব আমাকে, বলে ছুরি হাতে আর একটা টান দিলাম। ঈশিতা ছদ্মবেশী মেঘলা রাফির গালে চর বসিয়ে দিল। কি ভাবিস তুই নিজেকে? হ্যাঁ, তুই একা ভালোবাসিস, আমি বাসি না? তুই যখন ইচ্ছা আমার সাথে ছলনা করবি, যখন ইচ্ছা পাগলামি করবি। তুই চাইছিলি তোর পরিবারকে, আমি তোর পরিবার, তোর মান সম্মান ফিরিয়ে দিয়েছি। হ্যাঁ, যা কষ্ট পেয়েছিস তা কখনো ফিরে পাবি না। আমিও তো কম কষ্ট পাইনি। তুই চাইছিলি আমার আর আমার বাবার মান সম্মান শেষ করতে, আমি নিজেই আমাদের মান সম্মান শেষ করে দিয়ে এসছি। তোর আর কি চাই? কেন এমন করছিস আমার সাথে? তুই বলেছিস আমাকে তুই ভালোবাসিস নি। আমি একা থাকতে চাই রাফি, প্লিজ আমাকে একা থাকতে দে। আমি তোমাকে চাই মেঘলা, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমাকে যদি সত্যিই ভালোবেসে থাকিস তাহলে কখনো নিজের ক্ষতি করবি না। আর আমাকে ভালোবেসে থাকলে, আমার কথা না রাখলে তুই আবার মরা মুখ দেখবি, আমাকে আর দেখার চেষ্টা করবি না। রাফির হাত দিয়ে রক্ত পড়েই যাচ্ছে, মাথাটা ঝিমঝিম করছে। মেঘলার কথাগুলো মাথায় নিতে পারছে না। চারদিকটা ঘুরছে, গাছগুলো যেন রাফির মাথায় ভেঙে পড়ছে। চোখ দুটো বন্ধ হয়ে আসছে। আমি চোখ খুলে দেখি আমি আমার রুমে, আমার হাতে ব্যান্ডেজ। উঠতে যাব, মাথা ঝিমঝিম করছে। এখন রাত না দিন বুঝতে পারছি না। এমন সময় আপু চলে আসলো। পাগলামির একটা সীমা থাকে রাফি, তুই এমন করতে গেলি কেন? আমি ওকে ছাড়া থাকতে পারছিলাম না আপু। একদম চুপ, আর একটা কথা বলবি না, বাদর কোথাকার। তুই আজ একটু পর বাসায় চলে যাবি। তোর আব্বু আম্মুর সাথে আমার ফোনে কথা হয়েছে, আমার গাড়ির ড্রাইভার তোকে বাসায় দিয়ে আসবে। ওকে। আপু খাবার নিয়ে আসছে, আমাকে খাইয়ে দিল। আমি খাচ্ছি,
চোখ দিয়ে পানি পড়ছে। আপু আমার চোখের পানি মুছে দিয়ে বলল, ভাই নিজেকে শক্ত কর, একবার আমার দিকে তাকা। কি নেই আমার? টাকা? টাকার অভাব আছে আমার? আমি একটা মানুষ, দেখ কত একা আমি। আমারও মা বাবাকে দেখতে ইচ্ছে করে, ভালোবাসার মানুষকে পেতে ইচ্ছে করে। তোর মতো প্রথম প্রথম আমিও কাঁদতাম, অনেকবার আত্মহত্যাও করতে গেছি। আমি মরে গেলে কি হতো বলতো? আমি মরে গেলে তো সব শেষ। কবরে গিয়ে আমি আল্লাহর কাছে কি জবাব দিতাম? আমি মরে গিয়ে কি শান্তিতে থাকতাম? না, একদমই না। কবরের আযাবের কষ্টের কাছে পৃথিবীর কষ্ট কিছুই না। পৃথিবীতে যদি আমার সারা জীবনে কষ্ট পাই তবুও বেশি। ধর ৮০ বছর, কবর কি কোনো শেষ আছে? কত কোটি লক্ষ লক্ষ বছর কষ্ট পেতে হবে আমরা কেউ জানি না। আর জেনে রাখ, আল্লাহ আমাদের জন্য আমাদের জীবন সঙ্গীকে সৃষ্টি করেছে। সে জীবন সঙ্গী যদি মেঘলা হয়ে থাকে, পুরো পৃথিবী এক হলে তোদের আটকাতে পারবে না। আর যদি ওর জন্য তোকে সৃষ্টি না করে থাকে, পুরো পৃথিবী এক হয়ে তোদেরকে এক করতে পারবে না। তাহলে তোমার বিয়ে হয়েও ভেঙে গেল কেন? এটা হয়তো আমাদের আল্লাহর কোনো পরীক্ষা। আমার যদি এমনটা না হতো, আমি সে অন্ধকারেই পড়ে থাকতাম। নামাজ পড়ি ৫ ওয়াক্ত, কোরআন পড়ি, মানুষের সেবা করি। যতক্ষণ হসপিটালে থাকি নিজেকে একা মনে হয় না, যেন পুরো হসপিটাল আমার পরিবার। তুই আসার পর থেকেও একা মনে হয় না। এটা তোর বদলানোর সময়। ৫ ওয়াক্ত নামাজ পড়বি, কোরআন পড়বি, আল্লাহর পথে চলবি, কষ্ট যত হোক সহ্য করবি। এটা মনে রাখবি তো, এই জীবনটা জীবন না, পুতুল খেলা। এটা পরীক্ষার হল। তোর জীবন হলো আখিরাত। জানো আপু, এত সুন্দর করে আমি ভাবিনি। আপু আমি কাল থেকে নামাজ পড়ব। কাল থেকে না, আজ থেকে। কিন্তু তুই তো অসুস্থ, হাত তো শেষ করে ফেলেছিস। এরপর আমি গাড়িতে উঠলাম গ্রামের বাড়ি ফেরার উদ্দেশ্যে। ঢাকা থেকে বেরিয়ে যখন বগুড়ায় আসলাম, বুকটা আবার কেমন করছে। আমি ছাড়া আপুও তো অনেক কষ্টে থাকবে। আপু আমাকে অনেক ভালোবাসে, জানি আমি। আমাকে ছাড়া তার বাসাটা ফাঁকা হয়ে যায়। সে আগে একা ছিল, সেটা অভ্যাস ছিল। শূন্যতাকে আমি পূর্ণ করে আপনজন হয়ে এসেছিলাম, এখন সেটা আবার শূন্যতা। এমন কেন জীবনটা? আমার জীবনটা ৩টা পথে চলে গেছে। আপু আর আব্বু আম্মু ৩জনেই আমাকে ছাড়া একা, তাদের কষ্টটা আমি এখন বুঝতে পারছি। অন্যদিকে মেঘলা, জীবনটা আমার জটিলতায় বেঁধে গেছে। কি করব আমি? আপুর কাছে যাব নাকি আব্বু আম্মুর কাছে যাব? আপুর প্রতি আমার এই ভালোবাসা পবিত্র ভালোবাসা। এই প্রেমে কোনো স্বার্থ নেই, বাবা মায়ের ভালোবাসাও কোনো স্বার্থ নেই, আবার কোনো পথে বাধা নেই, শুধু মনের মধ্যে দুটানা। কিন্তু মেঘলার ভালোবাসায় দুটানা নেই, রয়েছে বাধা আর অপেক্ষা। আমি অনেকক্ষণ থেকে সমীকরণ মিলিয়ে ড্রাইভারকে বললাম গাড়ি ঘোরাতে, আমি আপুর বাসায় যাব। ড্রাইভার গাড়ি ঘুরিয়ে নিল। আমি আপুকে বলছি আমি গ্রামে যাব না, তোমার কাছেই থাকবো। আব্বু আম্মুও আমাদের সাথে থাকবে, ওরাই তোমারও বাবা মা। আমার তো বোন আছে, তাদের যে কোনো মেয়ে নেই। রাত 11টাতে আমি আপুর বাসায় পৌঁছে গেলাম। আবার ফ্রেশ হয়ে খেয়ে আমি ঘুমাতে গেলাম। ফোনটা বেজে উঠল, আননোন নাম্বার। তখন বাজে রাত 11:40। রাফি! মেঘলা? রাফি, তুমি ছাদে আসতে পারবে? আমি গ্রামে। ফিরে আসছো তুমি, আমি দেখলাম। কেন ছাদে ডাকছো? তোমাকে আমার কিছু কথা বলার আছে, প্লিজ আসো। তুমি যে তখন কসম দিলা তোমার মরা মুখ দেখব। ঘুরে নিয়েছি, তুমি কি জানতে চাও না তখন কেন এমন করলাম, আর কেন আমি তোমার থেকে আড়ালে থাকছি? জানতে চাই। ছাদে আসো, অপেক্ষায় আছি। আমি ছাদে গেলাম। জ্যোৎস্নার রাত, বসন্তের পাক করা দমকা বাতাস বইছে। আকাশে অনেক তারা আর পূর্ণ একটা চাঁদ। ছাদের একপাশে একটা ছায়া, ফুল চুল বাতাসে এলোমেলো করে উঠছে। সামনে গেলাম। মেঘলা কালো শাড়ি পরেছে। ঘড়িতে দেখো, ডেট চেঞ্জ হতে আর কত মিনিট বাকি। কেন? দেখতে বলেছি, দেখো। আর 5 মিনিট বাকি। চোখ বন্ধ করো। মেঘলা চোখ বন্ধ করে আমাকে ছাদের কোণায় নিয়ে গেল। আমি বুঝতে পারছি। হ্যাপি বার্থডে মাই সুইট হার্ট রাফি, হ্যাপি বার্থডে রাফি। মেঘলার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। চোখ থেকে মেঘলার হাত সরিয়ে নিলাম। পুরো ছাদে লাইটিং করা, পাশে ফানুস। ফানুসে লেখা আছে আমি শুধু তোমারই রাফি। তার পরেরটায় লেখা আমি তোমারই মেঘবতী। আর সামনের টেবিলে কেক, সেখানে আমার নাম।
আমি ফোন বের করে দেখলাম এখন 11:58 বাজে। 12ই মার্চ, তার মানে 2 মিনিট পর 13ই মার্চ আমার জন্মদিন। কেক কাট রাফি। দাঁড়াও, আপুকে নিয়ে আসি। ওকে যাও। আপুকে নিয়ে এসে কেক কাটলাম। আপু আমাদেরকে রেখে চলে গেল। আমি মেঘলার দিকে তাকিয়ে আছি। কতদিন পর ওকে এইভাবে দেখতে পারছি। কখনো আমি এত কাছ থেকে অমন করে তাকিয়ে থাকিনি। কি দেখো গো এমন করে? আমার অস্তিত্বটাকে। একটা কবিতা শোনাবা রাফি? ওকে বলছি। ছাদের এক কোণে তোমার পাশে দাঁড়িয়ে দেখি আকাশের ওই চাঁদ, ভালোবাসার আবিরে ঢাকা জ্যোৎস্না ভরাই রাত। অভিমানী চোখে যখন তাকাও আমার দিকে, আলতো করে চোখের কোণে জলের ফোঁটা থাকে। টানা চোখের বাঁকা চাহনি লাগছে তোমায় খুব। রেগে যাওয়া কপালের ভাঁজ, তারাও আচ্ছু। মুখে তোমার একটু হাসি, চোখে পানি রাশি রাশি। ভাবছো তুমি বলবে আমায়, দেখছো আমি ভালো আছি। ভীরু ভীরু চোখের চাওয়া বলছে কত না বলা কথা। বলতে গিয়ে কাপা স্বরে হঠাৎ করে চুপসে থাকা। চুপটি করে জানালা দিয়ে চারটাও দেয় যে উকি। দেখছে তোমার অভিমানী মুখ, ফোলানো চেহারাটি। জানো রাফি, গর্বে আমার বুক ফেটে যাচ্ছে। কেউ আমাকে এত বেশি ভালোবাসে। সেই মানুষটা আমাকে তার জীবনের থেকে বেশি ভালোবাসে, যাকে আমি আমার অবুঝ বেলা থেকে ভালোবেসে এসেছি। কিন্তু রাফি, আমি যে এত ভাগ্যবতী নই। তোমার ভালোবাসা পাওয়ার যে আমার আর ক্ষমতা নেই রাফি। কেন নেই? আমাকে এবার বিশ্বাস করো। তোমাকে বিশ্বাস করি, কিন্তু মেঘলা, কিন্তু কি? রাফি, আমার আব্বু আমার বিয়ে ঠিক করে রেখেছে। তখন তুমি বলেছিলে আমাকে ভালোবাসো না। আমি তখন রাজি হয়ে যাই। ছেলে আমেরিকাতে থাকে, বড় ডক্টর। আমি কি করব ভেবে পাইনি। রাজি হয়ে গেছি ভুলে। তুমি আমার বাস্তবটা বুঝতে চেষ্টা করো। তখন আমি কোন পরিস্থিতিতে ছিলাম। তোমাকে ছাড়া সত্যি আমি থাকতে পারছিলাম না, আবার তোমার কাছে যেতে পারছি না। তাই ছদ্মবেশে ভার্সিটিতে যেতাম শুধুমাত্র তোমাকে দেখার জন্য। ভার্সিটিতে চর মেরেছি রেগে। রাফি, কাল আমার গায়ে হলুদ, পরশু আমার বিয়ে। মেঘলা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আমি 2 হাত দিয়ে ওর 2 চোখের পানি মুছে দিলাম। আমার চোখের পানিও বাধা মানেনি, বের হয়ে এসেছে। আমি কি বলবো ভেবে পাচ্ছি না। ভিতর থেকে কথা বের হচ্ছে না। রাফি, আমাকে নিয়ে পালিয়ে যাবা? এইসব কি বলছো তুমি? চলো না পালাই। অনেক দূরে যাব আমরা। তোমার পরিবার, আমার পরিবার, কেউ আমাদের খুঁজে পাবে না। আমি পারবো না মেঘলা। আমি আমার আব্বু আম্মুকে ছাড়া থাকতে পারবো না। রুহি আপুকে ছাড়াও থাকতে পারবো না। তোমাকে ছাড়াও আমি থাকতে পারবো না। তোমাকে আমি অনেক ভালোবাসি, কিন্তু আমি এতগুলো মানুষকে হত্যা করে তোমাকে নিয়ে সুখে থাকতে পারবো না। রাফি, এমন কেন হচ্ছে আমাদের সাথে? তোমাকে যত কাছে যাচ্ছি ততই হারিয়ে ফেলছি। তুমি আমার জন্য নও, আমিও তোমার জন্য নই বলেই হয়তো পথ বেঁকে যাচ্ছে। জড়িয়ে ধরবা? না। মেঘলা ছলো ছলো চোখে রাফির দিকে তাকিয়ে আছে। ফুপিয়ে ফুপিয়ে নাক টেনে কাঁদছে। নিঃশ্বাস যেন রাফির বুকে পড়ছে। রাফিরও খুব ইচ্ছে করছে ওকে জড়িয়ে ধরতে, কিন্তু মেঘলা যে রাফির জন্য পবিত্র নয়। রাফি ছাদ থেকে নেমে আসছে। তখনই, ভোর পর্যন্ত কি থাকলে খুব অসুবিধা হবে? আমি মাথা ঝুঁকে না বললাম, আর আবার এগিয়ে গিয়ে মেঘলার পাশে দাঁড়ালাম। তোমার সাথে যদি আমার বহু বছর পর দেখা হয়, বুকের অনুভূতিগুলোও জেগে উঠবে রাফি। জানি না। তোমার কোলে মাথা দিয়ে শুয়ে থাকি, প্লিজ না করো না। রাফি ছাদে বসে পড়ল। মেঘলা রাফির কোলে মাথা রেখে শুয়ে পড়ল। কতটা কষ্ট হচ্ছে আমার আমি বোঝাতে পারবো না। বেশি কষ্ট, বেশি সুখ শুধু অনুভব করা যায়, কিন্তু তা প্রকাশ করা যায় না। আই লাভ ইউ মেঘ। আই লাভ ইউ টু পাগল। খুব কষ্ট হচ্ছে তোমার, তাই না?